আওয়ামী লীগ সরকারের শেষ দিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সফরে লু হাওয়া বয়ে গিয়েছিল। তৎকালীন সময়ে এমন পর্যালোচনায় উঠে এসেছিল, বিএনপি সরকার গঠনের পর লু এর উত্তরসূরি পল কাপুর বাংলাদেশ সফর করে গেলেন। কি উদ্দেশ্যে এলেন তিনি আর কি বার্তা দিয়ে গেলেন? এই সফরে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সহ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি ও জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে। তবে এনসিবির সঙ্গে বৈঠকের কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়েছে। কিন্তু কেন? পল কাপুরের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এক নতুন তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য চুক্তিটি হয়েছে বিএনপি ও জামায়াতের সম্মতিতেই। ব্যবসায়ী থেকে বিশ্লেষক অনেকেই এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক, তবে বাংলাদেশের জন্য নয় এভাবেই ব্যাখ্যা করলেও এই চুক্তির মাধ্যমে শুল্ক 35% থেকে 19% কমিয়ে আনার বিরাট সাফল্য দাবি করেছে ইউনূস সরকার। কিন্তু যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সম্প্রতি এই শুল্ক আরোপকেই অবৈধ ঘোষণা করেছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই চুক্তির তাৎপর্য কি? তবে কি যুক্তরাষ্ট্রের স্বার্থে নির্বাচনের মাত্র 3 দিন আগে তড়িঘড়ি করে এই চুক্তি করা হয়েছিল, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা? এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েও কি তিনি কাজ করছেন যুক্তরাষ্ট্রের স্বার্থেই? এসব নিয়ে ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন। আপনাকে প্রথমেই আসলে জানতে চাই যে নতুন সরকার আসার পরে দেখা যাচ্ছে যে পুরনো অনেক নিয়োগ, সেখানে অনেক রদবদল হচ্ছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনীরও শীর্ষ পদে বেশি রদবদল হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদক, বিভিন্ন জায়গায় আসলে রদবদল এর ঘটনা ঘটছে। আপনাদের কি কোনো দায়িত্বের পরিবর্ধন কিছু আপনাদের কাছে এসেছে, বা আপনাদের কাছে কোনো বিশেষ বার্তা? আপনি তো মানে ইউনূস সরকারের আমলেই ওয়াশিংটনে প্রেস মিনিস্টার নিযুক্ত হয়েছিলেন, সেটা ওরকম। না, জি। ধন্যবাদ আপনাকে। একটা নতুন সরকার যখন আসে তখন একটা পৃথিবীব্যাপী রেওয়াজ বা পৃথিবীব্যাপী এটাই 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 সঠিক পদ্ধতি যে তারা যখন দেশ পরিচালনার দায়িত্বে আসবে, দায়িত্বে আসার পরে তারা তাদের মতো করে প্রশাসন সাজাবে এবং সেই অনুযায়ী তারা প্রশাসন পরিচালনা করবেন। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এবং সেই স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি দল বিজয়ী হয়েছে, বিজয়ী হয়ে তারা সরকার গঠন করেছে এবং তারা তাদের মতো করে পরিবর্তন করছে। তো সেরকম একটা জায়গাতে আমরা এখানে বা আমি এখানে যে কাজ করছি, আমার জায়গাতে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। আমি যে কাজ করছিলাম সেই কাজই করে যাচ্ছি। যতদিন পর্যন্ত সরকার চাইবে কাজ করে যাওয়াটা, ততদিন পর্যন্ত কাজ করে যাবো। আমরা আমাদের স্বাভাবিক কাজকর্ম করে যাচ্ছি। আচ্ছা, মানে আপনি যে জায়গাটি আছেন, কিন্তু আপনি ছাড়াও আর কোথাও কি কোনো রদবদল হয়েছে, জানেন আপনি এটা? আমার জানা মতে না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আপনাদের জন্য কোনো বিশেষ বার্তা এসেছে নতুন সরকার আসার পরে? মানে না, নতুন সরকার সরকার বদলের পর? আসার নতুন সরকার আসার পরে বার্তা বলতে একটা গতিশীল থাকতে হবে সব সময়। আমাদের যে কাজ, রুটিন যে কাজ, সেই রুটিন কাজগুলো তো করে যেতে হবে, অর্থাৎ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা। বাংলাদেশের যে বাংলাদেশিরা যে সে যুক্তরাষ্ট্রে আছেন, আমি যদি যুক্তরাষ্ট্রের কথা বলি তাহলে যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের যে দূতাবাস বা কনসুলেট গুলোর উপরের যে নির্ভরশীলতা বা তাদের যে প্রয়োজনীয়তা, সেই সমস্ত জায়গা যেন স্মুথলি চলে, আরো ভালো মতো চলে, এরকম একটা বার্তা আছে। বিশেষ কোনো বার্তা নাই, বিশেষ কোনো বার্তা থাকারও আসলে কিছু নাই। তার কারণ আমরা যে কাজগুলো করি, রুটিন যে কাজগুলো করি, তার বাইরে গিয়ে যে কাজগুলো করি, সেই কাজগুলো আমরা এখনো করছি। হুম, হুম। মানে এই জন্যই প্রশ্ন, যেমন ধরেন দুদক, তাদের জন্য তো খুব বিশেষ বার্তার কিছু থাকে না, কিন্তু তারপরেও তাদের সবখানে রদবদল হয়। তাদের কাজ দুর্নীতি ধরা, সেখানে তো আসলে সেখানেও রদবদল দেখছি। তো মানে সব জায়গায় রদবদল দেখছি বলেই এই প্রশ্নটা করলাম। যাই হোক, আপনি স্পষ্ট করলেন। এবার একটু শুনি যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, তিনি বাংলাদেশ সফর করে আসলেন। তিনি আসলে বাংলাদেশে মূলত কি বার্তা নিয়ে গিয়েছিলেন? প্রথমত কথা, আমি যে যতটুকু পর্যন্ত জানি, ওনার সঙ্গে তো আমাদের এখানেও দেখা হয়, কথা হয়, আলোচনা হয় এবং অনেকদিন যাবতই হয়। ট্রাম্প প্রশাসন দায়িত্বে আসার পর উনি যখন থেকে দায়িত্বে আছেন তখন থেকেই, যেহেতু উনি বাংলাদেশ বিষয়টা দেখাশোনা করেন, দক্ষিণ এশিয়া বিষয়ে খোঁজ খবর রাখেন, সেখানকার যুক্তরাষ্ট্র সরকারের নীতি কি হবে, সেখানকার সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি হবে, তারা কি সুবিধা চায়, যুক্তরাষ্ট্র কি সুবিধা চায়, এই ব্যাপারগুলো উনি দেখাশোনা করেন। সেটার অংশ হিসাবে যেহেতু বাংলাদেশে দীর্ঘকাল একটা দখলদার সরকার ছিল, সেই দখলদার সরকার ফ্যাসিস্ট সরকারের পতনের পরে, ফ্যাসিস্ট সরকার থাকাকালীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে এক ধরনের টানাপোড়েন ছিল দীর্ঘ সময়। এটা মোটামুটি দৃশ্যমান ছিল।
পরবর্তীতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এক ধরনের শীতল জায়গা থেকে অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের ধারাবাহিকতায় একটা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনের পরেও নতুন সরকারের সঙ্গে বিএনপি তো দীর্ঘ সময় পরে ক্ষমতায় আসলো, প্রায় 17-18 বছর পরে দেশ পরিচালনার দায়িত্বে আসলো। তো এই সময় খুব স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক, একটা নিবিড় সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, আর্থিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, সব রকমের সম্পর্কটাকে নিবিড় করতে চায়। আর এর মধ্যে আরেকটা বড় রকমের এই সফরের আরেকটা বড় রকমের ইঙ্গিত, একটা লম্বা সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের নীতিতে আমরা লক্ষ্য করেছিলাম, বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের সময়কাল পর্যন্ত, যে ভারতের চোখ দিয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অনেক ছোট ছোট দেশগুলোকে দেখা হতো। তো এই নীতিটার সাফার করেছে বাংলাদেশ, বড়ভাবে সাফার করেছে বাংলাদেশ। তো ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে, দায়িত্ব নেয়ার পরে ওই নীতিটার অবসান হয়েছে। এটা যে ডক্টর ইউনূস সরকারেরই অবদান আমি সেটা বলছি না, আমি বলছি যুক্তরাষ্ট্র তার নীতির জায়গাটা পরিবর্তন করেছে। যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশ বিষয়ক যে কথা, আলাপ আলোচনা যা কিছু, সেটা সরাসরি করছে বাংলাদেশ সরকারের সঙ্গে, অন্য কারো মাধ্যমে নয়। অন্য কারো মাধ্যমে খবর পাঠায়, সেই খবর অনুযায়ী বাংলাদেশ পায়, তারপরে বাংলাদেশ রিয়াক্ট করে, বিষয়টা সেরকম নয়। সেই জায়গাটা যে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা অনেক নিবিড় করতে চায়, বাংলাদেশও চায়। এইখান থেকে আমরা কাজ করছি। যুক্তরাষ্ট্রের পল কাপুর গেলেন, তিনি গিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, সেখানে সেই কথা আলোচনা হয়েছে, নিরাপত্তা নিয়ে কথা হয়েছে, বাণিজ্য নিয়ে কথা হয়েছে, ইত্যাদি ইত্যাদি মানে বিষয়। যুক্তরাষ্ট্র যে আসলে তার লেন্স, মানে ভারতের লেন্স থেকে বাদ দিয়ে নিজের লেন্স দিয়ে দেখা শুরু করেছে, এটার প্রমাণ কি সেটা আমি একটু পরে শুনি। কিন্তু আপনি যে ওইটা বললেন না, যে আগের সরকারে একটা 17 বছরে যে একটা শীতল সম্পর্ক ছিল, সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার এসে উষ্ণ হলো সম্পর্ক, এই উষ্ণায়নটা আসলে কিভাবে হলো? সেগুলোকে এই যে নানান রকম চুক্তি, বাণিজ্য চুক্তি বা সামরিক চুক্তি যেটা হচ্ছে, যেটিকে আসলে অনেক ক্ষেত্রেই বিশ্লেষকরা মানে একদম মোটা দাগে যদি বিশ্লেষকরা বলছেন এগুলো বৈষম্যমূলক চুক্তি এবং এগুলোতে আসলে যুক্তরাষ্ট্রের স্বার্থই দেখা হয়েছে, এরকমই একটা এক কথায় যদি সামারি করা যায়। এই কাজগুলো করেই কি আসলে উষ্ণায়ন হলো সম্পর্কের, নাকি উষ্ণায়নটা হলো কি করে? উষ্ণায়নটা হলো কূটনৈতিক সম্পর্ক দিয়ে, উষ্ণায়নটা হলো ডক্টর ইউনূসের ব্যক্তিগত যোগাযোগের উপরে নির্ভর করে, তার যে কানেকশন সেগুলোর উপরে নির্ভর করে। এবং সেই উষ্ণায়নের জায়গাতে বাণিজ্য চুক্তি যেটা হয়েছে, সেটা তার একটা, আপনি বলতে পারেন, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর এটাকে আবার একমাত্র বলতে পারেন না, তার কারণ এই বাণিজ্য চুক্তির যে প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপট হচ্ছে বিশ্বব্যাপী ট্যারিফ আরোপ করা। সেই ট্যারিফটা বেছে বেছে শুধু বাংলাদেশের উপরে আরোপ করে নাই, পৃথিবীর সবচেয়ে ধনী দেশটির উপর আরোপ করেছে, সবচেয়ে গরিব দেশটির উপর আরোপ করেছে। এবং সেই সময়টাতে কোন দেশ কিভাবে রিয়াক্ট করে তার উপরে নির্ভর করে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন, উষ্ণতা অথবা শীতলতা তৈরি হয়েছে। তো শুরু থেকেই বাংলাদেশের, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র একটা বড় বাজার, বিশাল বড় বাজার, $8 বিলিয়ন একটা বাজার, এই বাজারটা ক্রমান্বয়ে বাড়বে বলে ধারণা করা হয়। তো সেরকম একটা জায়গাতে $8 বিলিয়ন বাংলাদেশের বিশাল একটি পোশাক খাত সহ অন্য খাত আছে, পোশাক খাতটাই মূলত। তো এই পোশাক খাতটা যাতে সাফার না করে, সেই কারণে সরকার একটা উদ্যোগ নিয়েছিল আলোচনার, এবং এই আলোচনার উদ্যোগ নেওয়া ছাড়া সরকারের কাছে দ্বিতীয় কোনো পথ ছিল না। এবং সেই পথে প্রায় 8-9 মাস আলোচনা করে সরকার দায়িত্ব ছাড়ার আগ দিয়ে সেই চুক্তিটা স্বাক্ষর করে। এখন এই চুক্তির যে সমস্ত দিক বাংলাদেশে আলোচনা হয়েছে, যে সমস্ত দিক নিয়ে তীব্র সমালোচনা হয়েছে, আমি সেই সমালোচনাগুলোকে উড়িয়ে দিচ্ছি না, আবার পুরো জিনিসটাকে আমি গ্রহণও করছি না। পুরো জিনিসটাকে গ্রহণ করি না এই কারণে যে, যেমন ধরেন, প্রথমত কথা যে যুক্তরাষ্ট্র পৃথিবীর, বাংলাদেশই নয় শুধু, পৃথিবীর অনেকগুলো দেশের সঙ্গে চুক্তি করেছে, এবং সেই চুক্তি করার মধ্যে কিছু বিষয় আছে সেটা আপনার দেখে মনে হতে পারে যে এটা বাংলাদেশের স্বার্থ বিরোধী, যুক্তরাষ্ট্রের পক্ষে গেছে। আবার এর মধ্যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো দেখলে আপনি মনে করবেন যে বাংলাদেশ এখানে বড়ভাবে লাভবান হয়েছে। চুক্তিতে একটা উইন উইন সিচুয়েশন তৈরি হয়। সেখানে আমার ধারণা যে বাংলাদেশ যে চুক্তিটি করেছে, সেই চুক্তিটা উইন উইন সিচুয়েশনই আছে। সেই চুক্তি এত বড় দেশভাবে দেশের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখেছে বা বাংলাদেশের স্বার্থ দেখা হয়নি, সেইভাবে একটা চুক্তি হয়েছে। এটা আমার কাছে, আমি যতটুকু চুক্তি দেখেছি বা আমি যতটুকু চুক্তি
চুক্তির প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলাম, তাতে আমার কাছে সেটা মনে হয় ধরেন নাই। মানে আপনি বলছেন উইন উইন, কিন্তু বাংলাদেশে বিশ্লেষকরা যারা বিশ্লেষণ করছেন তারা একদম একই কথায় বোঝা যাচ্ছে যে তারা বলছেন উইন উইন না, এটাতে যুক্তরাষ্ট্র অনেক বেশি সুবিধা পেয়েছে। আর সহজভাবে দেখার জন্য যখন আমি চ্যাট জিপিটিকে বললাম আসলে বৈষম্য মানে চুক্তিটা কীরকম হলো, কে লাভবান হলো, তা সেটিও দেখিয়ে দিল আসলে এটাতে লাভবান মূলত যুক্তরাষ্ট্রই হচ্ছে। বাংলাদেশের লাভ সেই অর্থে খুব মানে ডিপেন্ডেন্ট, অনেক কিছুর উপর আসলে বাংলাদেশের লাভটা নির্ভরশীল, এবং এক কথায় বললে যুক্তরাষ্ট্র লাভবান হয়েছে। এই মানে সেজন্যই আসলে প্রশ্নটা এখানে যে লাভবান করার মাধ্যমে সম্পর্কের উষ্ণায়ন হলো কিনা, আর এখন আসলে সেটির চাপ আবার নতুন সরকারের উপর পড়বে কিনা। দেখেন, এই চুক্তিটি যখন প্রক্রিয়াটি যখন চলছিল, একেবারে শেষ দিকে এসে যুক্তরাষ্ট্রের এই ট্রেড রিপ্রেজেন্টেটিভ যে যিনি আছেন, উনি জেমিসন ড্রিয়ার, তিনি বাংলাদেশের জামাত ইসলামী প্রধানের সঙ্গে এবং বিএনপি প্রধানের সঙ্গে কথা বলেছিলেন। তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা আমি এখানে বিস্তারিত আলোচনা না করি বা বিস্তারিত আমি বলতে পারবো না, কিন্তু এই চুক্তি বিষয় নিয়েও কথা হয়েছিল। তারা কি বলেছিলেন, সম্মতি তারেক রহমানের দিয়েছিলেন সাথে কথা কিনা। হয়েছিল এবং শফিকুর রহমানের সাথে কথা হয়েছিল। জি জি জি, আচ্ছা। চুক্তির শেষ পর্যায়ে এসে কথা হয়েছিল, টেলিফোনে কথা বলেছেন, এটা পত্রিকায় নিউজও হয়েছিল, এটা গোপন না, কথা হয়েছিল চুক্তি নিয়ে। আর আপনি যে কথা বললেন সেটার ধরেন এই চুক্তির বড় যে সমালোচনাগুলো হচ্ছে, সেই সমালোচনার একটা বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের 6,000-এর মতো পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে বাংলাদেশ, বাংলাদেশ সুবিধা পাবে 1,500-এর মতো পণ্যের। এই সংখ্যাটা যখন আমাদের সামনে আসে যে 6,000 আর 1,500, 4,500-এর পার্থক্য, তো তখন যে কোনো মানুষের সামনেই মনে হয় যে এত বড় সুবিধা দিলাম কেন। এখন এটা প্রথমত কথা, আপনি বা আমরা বা বাংলাদেশ বা পৃথিবীর অন্য দেশকে এটা বিবেচনায় রাখতে হচ্ছে যে আমরা দর কষাকষি করছি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি দেশের সঙ্গে, যার উপরে আমার নির্ভরশীলতা। তো এইটা এক নাম্বার। 2 নাম্বার দিক হচ্ছে, বাংলাদেশ যে সমস্ত 6,000 পণ্যের যে সমস্ত পণ্যের উপরে শুল্ক ছাড় দিয়েছে, শূন্য শুল্ক দিয়েছে, সেই সমস্ত পণ্যের খুব সামান্য কিছু পণ্য আসলে বাংলাদেশ আমদানি করে। আর এই যে দুগ্ধজাত সামগ্রী, শুকরের মাংস, গরুর মাংস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, একটা লম্বা তালিকা আছে, সেই সমস্ত জিনিস আসলে বাংলাদেশ আমদানি করে না। তো বাংলাদেশ যখন দেখেছে যে আমি এখানে এই সমস্ত পণ্যের শুল্ক ছাড়ে যদি রাজি হই, আর আমি যদি 1,500 পণ্যের শুল্ক ছাড় করতে পারি, তাহলে প্লাস মাইনাস করে বাংলাদেশের হারানোর কিছু নাই, বাংলাদেশের স্বার্থ এখানে কোনো দিক দিয়ে বিঘ্নিত হবে না, যে কারণে ওই সংখ্যাটা এসেছে। 1 নাম্বার। 2 নাম্বার, আরেকটা জায়গায় বড় রকমের সমালোচনা হয়েছে যে বাংলাদেশ 15টা বা 14টা বোয়িং কিনতে চায়, উড়োজাহাজ কিনতে চায়। এখন দেখেন, উড়োজাহাজ বাংলাদেশের দরকার, উড়োজাহাজ বাংলাদেশের দরকার, বাংলাদেশ বিমানের জন্য দরকার। এখন উড়োজাহাজ কেনার প্রতিষ্ঠান বাংলাদেশের পৃথিবীতে দুটি, একটি এয়ারবাস ইউরোপের, আর একটি যুক্তরাষ্ট্রের বোয়িং। দুটির যে কোনো জায়গার যে কোনো একটির থেকেই কিনতে হবে আমার প্রয়োজন অনুযায়ী। এটা কিন্তু বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেও আলোচনা হচ্ছিল যে আমরা এয়ারবাস কিনবো না আমরা বোয়িং কিনবো। তো বোয়িং কেনার পক্ষে একটি হচ্ছে যুক্তি যে আমাদের বিমান বহরে যেহেতু নতুন এয়ারক্রাফট যেগুলো আছে সবগুলোই বোয়িং আর এয়ারবাসের টেকনিশিয়ান থেকে শুরু করে পাইলট পর্যন্ত সবাই আলাদা 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 সেট আপ। অনেক বড় বড় এয়ারলাইন্স যাদের 100, 150, 200 এয়ারক্রাফট থাকে, তাদের বিমান বহরে এয়ারবাস বোয়িং দুটোই থাকে। আর ছোট ছোট এয়ারলাইন্স যারা বাংলাদেশের মতো 20, 30টি, 40টি, এখন আছে 20টির মতো উড়োজাহাজ, তারা এক ধরনের উড়োজাহাজ যদি থাকে তাহলে এটা পরিচালনায় সুবিধা হয়। সেই বিবেচনা থেকে বাংলাদেশ বোয়িং কিনতে চেয়েছে, এবং দামও তুলনামূলকভাবে এয়ারবাসের চেয়ে বোয়িং কেনাটা অলাভজনক না, বা বেশি দিয়ে কিনতে হয়নি। আরেকটা ব্যাপার কাজ করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনার একটা যুক্তরাষ্ট্রের বড় শর্ত ছিল যে তোমরা $8 বিলিয়ন যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট করো, আর যুক্তরাষ্ট্র থেকে তোমরা ইম্পোর্ট করো $2 বিলিয়ন গ্যাপ, $6 বিলিয়ন, এই $6 বিলিয়ন গ্যাপ কমাতে হবে, চুক্তির একটা অন্যতম শর্ত ছিল। তাহলে এই গ্যাপ বাংলাদেশ কিভাবে কমাবে, সেই ক্ষেত্রে বোয়িং কিনতে চেয়েছে। আরো যেটা কিনতে চেয়েছে, বাংলাদেশ সোয়াবিন কিনবে, বাংলাদেশ গম কিনবে, বাংলাদেশ কটন কিনবে, তুলার আবার অনেক সুবিধা আছে,
এই তুলা দিয়ে সুতা কিনে সেই তুলা দিয়ে কটন তৈরি করে সেটা দিয়ে পোশাক তৈরি করে এক্সপোর্ট করলে, বাংলাদেশ যদি এক্সপোর্ট করে তাহলে এখানে শূন্য শুল্ক পাবে। আপনি যেটা শুরুতে বললেন অনেকগুলো যদির উপরে নির্ভরশীল, এটা আসলে অত বড় যদি নয়, এটা কমন প্র্যাকটিস, যারা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তারা এগুলো জানেন। তো যেমন গম কিনবে, এখন গম কিনবে মানে কি? তো গম তো বাংলাদেশ কিনে না, বাংলাদেশ তো গমে সাফিসিয়েন্ট না। গম তো বাংলাদেশ কেনে, বাংলাদেশ তো পৃথিবীর বহু দেশ থেকে গম কেনে। বাংলাদেশ সোয়াবিন তো পৃথিবীর বহু দেশ থেকে কিনে, এখন এখান থেকেও কিনবে। এখন প্রশ্নটা হচ্ছে দাম এখান থেকে আমাকে বেশি দিয়ে কিনতে হবে কিনা। দাম এখান থেকে আমাদের সর্বশেষ যে অবস্থা দাঁড়িয়েছে, দামও বেশি দিয়ে কিনতে হবে না। এখানের একটাই আহ, গুরুত্বপূর্ণ দিক আছে, সেই দিকটি হচ্ছে অন্য জায়গা থেকে আনলে যদি 1 মাস লাগে, যুক্তরাষ্ট্র থেকে আনতে হয়তো বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে সেটা হয়তো 2 মাস সময় লাগে। সময়ের একটা ব্যাপার আছে এইখানে। কিন্তু যে ইম্পোর্ট গুলো করবে এটা মূলত বেসরকারি ব্যবসায়ীরা ইম্পোর্ট করবে। বেসরকারি ব্যবসায়ীরাও এখানে এসেছিলেন চুক্তি হওয়ার আগে। এইখানে সোয়াবিন অ্যাসোসিয়েশন, এইখানের গভর্নমেন্ট যে অ্যাসোসিয়েশন আছে, এই সমস্ত অ্যাসোসিয়েশনের সঙ্গে তারা বলেছেন, তাদের সঙ্গে আমি নিজেও কথা বলেছি। তারা মনে করছেন না যেটা বেশি দাম দিয়ে কিনতে হবে, তারা মনে করছেন না যে এটা কি বলবে যে বাংলাদেশের জন্য বা ব্যবসায়ীদের জন্য ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হলে তো তারা ইম্পোর্ট করবে না। এলএনজি কেনার জন্য যেরকম চুক্তি হবে বা এলএনজি বাংলাদেশ কিনবে প্রতিশ্রুতি দিয়েছে, বাংলাদেশ তো বিশ্ববাজার থেকে এলএনজি কেনে, কাতার থেকে কিনে, বিশ্ববাজারের অন্যান্য মার্কেট থেকে কিনে। এখন সেটা যেহেতু আমেরিকা আমার সবচেয়ে বড় বাজার, সুতরাং সেই ক্ষেত্রে আমি যদি ইউএসএ থেকেই এলএনজি কিনি এবং কম্পিটিটিভ দামে যদি আমি কিনতে পারি, তাহলে আমার সমস্যাটা কি? তো এই কিন্তু সমস্ত কিন্তু এই যে ব্যবসায়ী থেকে শুরু করে বিশ্লেষকরা সবাই, যে আপনিও নিশ্চয়ই দেখেছেন, খোঁজ রাখছেন যে আসলে এই চুক্তিটার যে সমালোচনা হচ্ছে এবং বৈষম্যমূলক চুক্তি বলা হচ্ছে, যাতে আমেরিকা লাভবান হচ্ছে এবং বাংলাদেশ অনেক ক্ষেত্রেই আসলে বাংলাদেশের লাভের পরিমাণ অনেক কম, কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে, এইরকম একটা বিশ্লেষণ মোটা দাগে উঠে আসছে। এরকমটা তাহলে কেন আসছে? এবং একদম আপনি যে এখন মানে এর পক্ষে বলছেন, যদি ধরেন আপনি সাংবাদিক হিসেবে যেমন আগে রোলটা প্লে করতেন, আপনি কি আসলে এভাবেই বলতেন, চুক্তিটাকে এভাবেই দেখতেন, নাকি তখন আপনার অবস্থান সমালোকের জায়গায় থাকতো? প্রথমত কথা, এর আগে বাংলাদেশ এত বড় কোনো চুক্তি স্বাক্ষর করে নাই যুক্তরাষ্ট্রের সঙ্গে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ঘটনাটা এবারই প্রথম। বাংলাদেশ যুক্তরাষ্ট্র এর আগে পর্যন্ত কোনোদিন কোনো দেশের উপরে বা 30-40টি দেশের উপরে কারো উপরে 100%, কারো উপরে 50%, কারো উপরে 37% এইরকম শুল্ক আরোপ করেনি। এটা পৃথিবীতে একটা নতুন ঘটনা, ট্রাম্প প্রশাসন আসার পরে একটা নতুন ঘটনা। আর আগে চুক্তি বলতে আমি যখন সাংবাদিক হিসেবে দেখেছি, বাংলাদেশের যে সমস্ত পিএসসি, এই যে প্রফিট শেয়ারিং কন্ট্রাক্ট যেগুলো হয়েছে বাংলাদেশের গ্যাস ক্ষেত্রে, বাংলাদেশ যে অসম চুক্তিগুলো করেছে, আমি সবসময় সেগুলোর বিরোধিতা করেছি টু দা পয়েন্ট। তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি যে আন্দোলন করেছে সেটার অনেক কিছুর সঙ্গে আমি একমত থেকেছি। কিন্তু আমি এর আগে পর্যন্ত কোনো চুক্তি এইভাবে এটার সঙ্গে থেকে দেখিনি। এবার যেহেতু আমি এই চুক্তিটি এটার সঙ্গে থেকে দেখলাম, এবং আপনি যে বারবার বলছেন বা অন্যরা যে বারবার বলছে যে বাংলাদেশ লাভবান হয় নাই, যুক্তরাষ্ট্র লাভবান হয়েছে, আমি এইখানে দেখি যুক্তরাষ্ট্র লাভবান হয়েছে। নিশ্চয়ই কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্র লাভবান হয়েছে, নিশ্চয়ই বাংলাদেশ সব ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু আমি প্লাস মাইনাস করে হিসাব করতে গিয়ে যেটা দেখি, যে আমাদেরকে যদি 35% ট্যাক্স দিয়ে পোশাক রপ্তানি করতে হতো যুক্তরাষ্ট্রের বাজারে, আমি যতটুকু বুঝি তাতে বুঝি যে 35% ট্যাক্স দিয়ে সেখানে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা যদি +-20-র মধ্যে থাকতো শুল্ক, আর বাংলাদেশকে যদি 35% শুল্ক দিয়ে এই বাজারে প্রবেশ করতে হতো, তাহলে বাংলাদেশের এই পোশাক খাতটা আমার ধারণা যেটা টিকে থাকতে পারতো না প্রতিযোগিতায়। সেই কারণে বাংলাদেশের এই খাতটাকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখার জন্য এই আলোচনা এবং চুক্তিটা করা খুব জরুরি ছিল। আর আপনি যখন যুক্তরাষ্ট্রের মতো প্রভাবশালী দেশের সঙ্গে চুক্তি করতে যাবেন, সব ক্ষেত্রে আপনি শুধু লাভবান হবেন, আপনি যুক্তরাষ্ট্রকে কিছু দিবেন না, আপনি এত বড় এক্সপার্টও না, আপনার এত বড় ক্ষমতাও পৃথিবীতে নাই। সুতরাং একতরফা ভাবে যেভাবে বলে দেয়া হচ্ছে যে বাংলাদেশ কিছুই পায় নাই, আমি ওই বক্তব্যের কোনো ভিত্তি খুঁজে জি, পাচ্ছি না। স্পষ্ট। মানে এটা তাহলে একটা রিয়ালাইজেশন যে সঙ্গে থেকে দেখা আর বাইরে থেকে দেখার মধ্যে একটা পার্থক্য আছে। অন্তত এই চুক্তির ক্ষেত্রে আমার ক্ষেত্রে পার্থক্য আছে। এই চুক্তির যে কোনো কোনো বিষয় নিয়ে আমার দ্বিমত নাই, আমি সেটা বলছি না। আছে, চুক্তির কোনো কোনো জায়গা নিয়ে আমার দ্বিমত আছে, কোনো কোনো শব্দ বাক্য নিয়ে আমার মতামত আছে, কিন্তু সবকিছু তো আমার বা আপনার মতামত অনুযায়ী হয়ে যাবে না এত বড় একটা চুক্তিতে। এখানে তো অনেক কিছু থাকবে, অনেক কিছু থাকবে।
জি, আপনি বলছিলেন যে এরকমটা আগে কখনো হয় নাই। যুক্তরাষ্ট্র এরকমভাবে শুল্ক আরোপ আগে করে নাই। কিন্তু যখন আসলে এই চুক্তির আলাপটা হচ্ছিল, তখন ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালতে এই মানে শুল্ক আরোপ আম এটাকে অবৈধ, অধিকাংশই অবৈধ ঘোষণা করেছিল এবং সেটা সেখানেই থেমে যায় নাই। সেটা নিয়ে পরে সুপ্রিম কোর্টে গেছে এবং সেই মামলা চলমান অবস্থাতেই আমাদের আলোচনা প্রক্রিয়াও চলেছে চুক্তি নিয়ে এবং চুক্তি নির্বাচনের ঠিক ৩ দিন আগে চুক্তিটি হয়ে গেছে এবং তার ১০ দিনের মতো ২০ ফেব্রুয়ারি শেষ পর্যন্ত এসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই রেসিপ্রোকাল শুল্ককে অবৈধ ঘোষণা করেছে এবং তারপর ট্রাম্প এইটার উপরে মানে পাল্টা কোর্টের আদেশে বলেছে রেসিপ্রোকাল চুক্তি এটা অবৈধ ঘোষণা করেছে। ট্রাম্প তারপরে আরও মানে 10% শুল্ক সেটা মোটা দাগে করেছে, আবার সেটাকে 15% করেছে। তাহলে আসলে আমাদের যে শুল্ক কমানোর জন্য যে প্রক্রিয়া, যেটার ক্রেডিট ডক্টর ইউনূস সরকার দাবি করেছে, সেই ক্রেডিটটা আসলে কোথায়? মানে এমনিতেই তো চলে গেল এই শুল্কটা। এটা আসলে এমনিতে চলে যায় না। ধরেন যুক্তরাষ্ট্র 10%, তারপরে 15%, এটা ভাবার কোনো কারণ নাই। আমি যতটুকু বুঝতে পারছি যে আদালতে রায় দিয়েছে, আদালতের রায়কে সবাইকেই সম্মান করতে হবে, এখানকার প্রশাসনকেও সম্মান করতে হবে, তারা সেটা করছেও। একেবারে পুরোপুরি যে করছে তা নয়, আবার এর সমালোচনাও করছে। হুম। তো যেহেতু এই সরকার, এখানকার এই সরকার এই ব্যাপারে জিরো টলারেন্সের একটা নীতি নিয়েছে, সেই কারণে ওই চুক্তি থাকুক বা না থাকুক, তারা যে শুল্ক আরোপের যে প্রক্রিয়ার মধ্যে আছে 10%, 15%, এটা তারা আবারও সেই পূর্বের জায়গাতে নিয়ে যাবে এবং এটা আমি মোটামুটি ভাবে নিশ্চিত। সুতরাং কিভাবে সেই নিশ্চিত হতে চুক্তিতে পারেন? মানে আদালতের রায় থাকা সত্ত্বেও নিয়ে যাবে কি করে? আদালতের রায় যেটা দিয়েছে তার বাইরে আরো অনেকগুলো পথ আছে। আমি এখানকার সিনেটরদের সঙ্গে যে কথা বলেছি, তারা এখন সেই ফাঁক ফোকর গুলো নিয়ে কাজ করছেন। এটা আমি যুক্তরাষ্ট্র প্রশাসনের সব বিষয় নিয়ে আমার কথা বলা ঠিক হবে না, কিন্তু তারা কাজ করছেন। সেই কাজ করে দেখেন দেখেন যুক্তরাষ্ট্রের প্রশাসন, যুক্তরাষ্ট্রের আদালত বহু কিছুকেই করতে দেয় নাই, কিন্তু একভাবে দেয় নাই আরেক ভাবে করেছে, আরেক ভাবে দেয় নাই আরেক ভাবে করেছে, অনেক কিছু তারা করেছে। তো সুতরাং আমি যদি চুক্তি না করতাম সেই সময়, বা আমি যদি আলোচনা না করতাম, তাহলে যে আমি বড়ভাবে লাভবান হতাম তা না। আদালতের মামলা চলেছে, আদালতের রায় ধারণা করা হচ্ছিল যে এইরকম হয়তো হতে পারে, কিন্তু তখনও যে আলোচনা করে যেতে হয়েছে, বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক রাখার স্বার্থেই আলোচনা করে গেছে। আমি মনে করি না যে ওই আলোচনাটা করে বাংলাদেশ ভুল করেছে। বাংলাদেশ আলোচনার ধারাটা অব্যাহত রেখেছে। এখন যুক্তরাষ্ট্র সরকার আদালত যেটা বাতিল করে দিয়েছে, আদালতের রায়ে যেটা বাতিল হয়েছে, সেইটা যদি তাকে ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে এইখানকার কোনো একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতেই করতে হবে। এখন পর্যন্ত যে আলোচনা হচ্ছে, সেই আলোচনাটা হচ্ছে চুক্তির প্রতি সম্মান দেখাতে হবে। চুক্তি বাস্তবায়ন কাল থেকে শুরু হয়ে গেছে তা না। এটা অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্র সরকার শেষ পর্যন্ত গিয়ে কি সিদ্ধান্ত নেয় তার উপরে। এটার জন্য তাহলে আমাদের আসলে অপেক্ষা তার করতে উপরে হবে। যেহেতু নির্ভর করছে, ততক্ষণ পর্যন্ত আসলে অপেক্ষা করাটা কি উচিত ছিল না? মানে আমাদের ততক্ষণ পর্যন্ত সরকারের? ততক্ষণ পর্যন্ত যদি আমরা অপেক্ষা করতাম, প্রথমত কথা আমরা নিশ্চিত থাকতে পারতাম না যে এই চুক্তি, এই রায়টা এই রকমই হবে। এটা তো কেউ আদালতের রায় নিশ্চিত করতে পারে না। হুম। আর ততক্ষণ পর্যন্ত যদি অপেক্ষা করা হতো, তাহলে বাংলাদেশের উপরে শুল্ক থাকতো 35%। এখন এই 35%-এর ধকলটা কতদিন পর্যন্ত চলতো, কতদিন পর্যন্ত আমরা টেনে নিয়ে যেতে পারতাম? তখন আজকে যারা সমালোচনা করছেন, তারাই তখন সমালোচনা করতেন যে ডক্টর ইউনূসের সরকার এই জায়গাটিতে বিচক্ষণতার পরিচয় দিতে পারেনি, তারা আলোচনা করেনি, আলোচনা বন্ধ করে দেওয়ার কারণে আমাদের 35% ট্যাক্স দিতে হচ্ছে, 35% ট্যাক্স দিতে গিয়ে আমাদের ব্যবসা ধসে গেল, না, এমনিতেই আলোচনাটা আমাদের করতেই পারতো, কিন্তু হ্যাঁ, চুক্তিটা করে ফেলাটা আসলে সেটি ঠিক হয়ে চুক্তি গেল করে কিনা? দেশের কোনো চুক্তি করে এর কোনো পজিটিভ বা নেগেটিভ দিক নাই যে চুক্তি করার কারণে এই ক্ষতি বাংলাদেশের হয়ে গেছে। যুক্তরাষ্ট্র যদি লিগালি সেটাকে সামনে আনতে পারে, তাহলে এটা কার্যকর হবে। হুম। সুতরাং যুক্তরাষ্ট্র যেটা বলেছে, এটা কোনো একটা লিগ্যাল ফরম্যাটের মাধ্যমেই এটাকে কার্যকর হবে। আর এটাকে যে বাতিল করে দেওয়া হচ্ছে, এটা আমাদের এখানে যেভাবে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র কিন্তু সেইভাবে বলছে না, যুক্তরাষ্ট্র সরকার সেইভাবে বলছে না। তারা সেটা নিয়ে এখন আবার কাজ করছে। এটাকে আবার কোন ফরম্যাটে আনা যায়, কোন ফরম্যাটে আনা যায়, কিভাবে কাজ করা যায়। তারা 35% ট্যাক্স বা 50% মানে ট্যাক্স তারা যাদের এখনো উপর কাজ আরোপ করা শেষ করেছে। করে না, কিন্তু আমাদের চুক্তি করা শেষ হয়ে গেছে। না, আহ, তারা তারা কাজ করা শেষ করে নাই, বিষয়টি তেমন নয়। দুই পক্ষের আলোচনার সম্মতির ভিত্তিতে চুক্তি হয়েছে। মাঝখানে আদালত এসেছে, সেই আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে এখন এক ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে। সেই অবস্থার পরিপ্রেক্ষিতেও যুক্তরাষ্ট্র সেই চুক্তিকে যাদের সঙ্গে করেছে তাদের প্রতি তাদেরকে সম্মান রাখতে বলছে। যাদের সঙ্গে চুক্তি করে নাই, কিন্তু চুক্তির আলোচনাটা সম্পন্ন হয়েছিল, যেমন ভারতের উপর আলোচনাটা সম্পন্ন হয়েছিল, এর অর্থ এই নয় যে সে ভারতের সাথে ওই চুক্তি বাতিল করে দিয়ে ওই ওই ধারাটা ওইটা বাতিল করে দিয়ে সে আবার নতুন এই শুধুমাত্র
50% জায়গাতে এসেছে। বাংলাদেশের সঙ্গে চুক্তি নিয়ে যে কথাটা হচ্ছে, ভারত সহ যে যাদের সঙ্গে চুক্তি হয়নি তাদের সঙ্গে আলোচনাটা একইভাবেই চলছে। নতুন যে ট্যাক্স সেটা একই সঙ্গে সব দেশের উপরে প্রযোজ্য হবে, কিন্তু বিষয়টা এরকম না যে চুক্তি না করলে আমরা বিশাল কোনো সুবিধা পেয়ে যেতাম। আচ্ছা, এটা কি একটা এই নতুন সরকারের উপর একটা কূটনৈতিক একটা মনস্তাত্ত্বিক চাপ ফেলে কিনা এই যে এই চুক্তির বিষয়গুলো? আমার কাছে তা মনে হয় না। আমার কাছে তা মনে হয় না। আচ্ছা, আপনার আমার মনে কাছে হচ্ছে কোনো না। ব্যাখ্যাই এই যে সেটা মনে পল হয় না। কাপুর গেলেন গিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন, এবার একটু এই প্রসঙ্গে আসি। রাজনৈতিক দলের সাথে যে বৈঠক, সেখানে বিএনপির সাথে বৈঠক হলো, জামাতের সাথে বৈঠক হলো। এই বৈঠকগুলোর মাহাত্ম্য কি? ওই যে বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে একটা দীর্ঘ বছর পরে, 17-18 বছর পরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে। এই নির্বাচনটিকে তারা পর্যবেক্ষণ করেছেন, নির্বাচন সুষ্ঠু হয় কিনা, গ্রহণযোগ্য হয় কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয় তারা লক্ষ্য করেছেন। যারা এই নির্বাচনের শক্তি, যারা এই রাজনৈতিক দল এখন নতুন মেরুকরণ হয়েছে, আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দল অনুপস্থিত, সেখানে জামাত আছে, এনসিপি আছে, বিএনপি তো আছেই, অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল আছে। বাংলাদেশের এই যে নতুন যে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে, এই জায়গাটা তারা বুঝতে চেয়েছেন, এবং এটা যুক্তরাষ্ট্র সরকারের একটা স্বাভাবিক প্রক্রিয়া। তারা সবসময়ই সব দলের সঙ্গে এক ধরনের যোগাযোগ রাখে। কখনো তারা তাদের পার্টিতে সব দলের, যুক্তরাষ্ট্র দূতাবাসের যে সমস্ত আয়োজন হয় সেই সমস্ত আয়োজনে অনেক অনেক ছোট ছোট দলের সদস্যদেরকেও বা নেতাদেরকেও তারা আমন্ত্রণ জানান। এটা যুক্তরাষ্ট্র সরকারের এক যে ধরনের বুঝতে চে স্বাভাবিক রীতি। আচ্ছা, বুঝতে চাওয়ার এই স্বাভাবিক রীতি থেকে তারা গেল। কি বুঝলো? কি বুঝলো সেটা তো যুক্তরাষ্ট্র বলতে পারবে। আমার ধারণা যেটা বুঝলো সেটা যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে। যুক্তরাষ্ট্র সবসময় একটা গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চেয়েছিল বাংলাদেশে, সেই ধারাটা শুরু হয়েছে, সেটা তারা বুঝতে চাইলো। তারা আচ্ছা, দেশের দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে কিনা, সরকার কিভাবে পরিচালিত হবে, তারা সরকারকে কিভাবে দেখছে, সরকারের কাছে তাদের চাওয়া কি হবে, তারা রাজনৈতিক দল হিসাবে কি চায়, এই এই সমস্ত বিষয় বুঝতে চাইলো। আচ্ছা। মানে এখানে বিএনপির সাথে বৈঠক হচ্ছে, জামাতের সাথে বৈঠক হচ্ছে, এনসিপির সাথেও বৈঠক হওয়ার কথা ছিল, যেটি স্থগিত হয়ে গেল। কেন এনসিপির সাথে আসলে বৈঠকটা হলো না, সেই বিষয়ে ধারণা দিতে পারেন? এটা আমি ঠিক বলতে পারবো না, আমার জানা নাই যে কেন স্থগিত হয়ে গেল। আচ্ছা, এনসিপির সাথে বৈঠক করতে চাওয়াই বা কেন? মানে বিরোধী দল এবং মানে ক্ষমতাসীন দল, তাদের সাথে বৈঠক বুঝলাম। এনসিপির সাথে বৈঠক করতে চাওয়াই বা কেন? এনসিপির সাথে বৈঠক, যেহেতু আন্দোলনের সময়টিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছিল, তারাই যেহেতু এনসিপিটা গঠন করেছে, সেই কারণে তাদের সঙ্গে আলোচনা করবে, এটা আমার আমার কাছে অস্বাভাবিক কোনো বিষয় নয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি এইখানে যেটা লক্ষ্য করেছি, যখনই আমি এইখানের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলেছি, ওয়ান টু ওয়ান কথা বা কোনো আলোচনার মধ্যে কথা হয়েছে, অথবা অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, কোনো একটা পার্টিতে বা কোনো একটা জায়গায় দেখা হয়েছে, এখানকার প্রশাসনের অনেকেই সেই আন্দোলনের পর থেকেই তারা এনসিপি বিষয়ে জানতে চাইতো, যুক্তরাষ্ট্র প্রশাসনের এনসিপির মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিষয়ে জানতে চাইতো, তারা কি করতে চাচ্ছে, কি করবে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে জানতে চাইতো। যেহেতু গণ অভ্যুত্থান বা বিপ্লবের নেতৃত্ব তারা দিয়েছে, সুতরাং তাদের ব্যাপারে তাদের একটা আগ্রহ আমি লক্ষ্য করেছি। সেই ধারাবাহিকতায় হয়তো তারা আলোচনাটা করতে চেয়েছিল। আর পরবর্তীতে যেহেতু তারা একটা জোটে অংশীজন হয়েছে, এবং জোটের প্রধান দলের সঙ্গে যেহেতু তারা আলোচনা করেছে, সেই কারণে মনে হতে পারে যে আলাদা করে আর তাদের সাথে আলোচনা করার দরকার নেই। এটা আমি আমার ধারণা থেকে বলছি, না, আমি এটা না, জেনে বলছি না, না, এ কারণ বিষয়ে আমার কোনো ধারণা নেই। বৈঠকটা স্কেডিউলড হয়েছিল। মানে এটা তো এমন না যে পরে গিয়ে হঠাৎ করে মনে হলো আর করবে না, না। এইটা এজন্য আমার জানা নাই যে এইটা আমার জানা নাই, কারণ পল কাপুর এখানে আসার পরে যতটুকু তিনি প্রকাশ্যে বলেছেন, ততটুকু পর্যন্তই আপনি বা আমি আমি জানি। এখানে আসার পরে আমাদের সঙ্গে আলাদা করে আর কোনো কথা হয়নি, এখন পর্যন্ত দেখাও হয়নি। যদি দেখা হয়, যদি কথা প্রসঙ্গে আলোচনা হয়, তাহলে হয়তো জানার সুযোগ থাকতে পারে। হুম। এছাড়া আমি এই বিষয়ে কিছু জানি না, বলতে পারবো আবারও না। চুক্তি, মানে চুক্তি প্রসঙ্গে না, তবে চুক্তিগুলো করবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখেছি যে সেখানে আসলে বলা হয় যে নিরাপত্তা উপদেষ্টাই সেখানে মূল ভূমিকা রেখেছেন। সেখানে বাণিজ্য উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টা তাদের অনেক ক্ষেত্রে বাইপাস করে নিরাপত্তা উপদেষ্টাই অনেক ক্ষেত্রেই মূল জায়গায় বা মূল রোল প্লে করেছেন। তিনি এখন এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী পদে আছেন, যেটি নিয়ে জামাত খুবই আপত্তির জায়গা জানিয়েছে। তাকে পদত্যাগের কথাও বলেছে, বা তাকে সেই মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার দাবিও তারা করেছে, বিশ্বাসঘাতক মির্জাফর বলে বলছেন। আপনার কি কোনো বিশ্লেষণ আছে কেন খলিলুর রহমান, যাকে নিয়ে আগে বিএনপির আপত্তি ছিল, তাকে বিদেশি নাগরিক, বিদেশি স্বার্থ, মানে দেশের স্বার্থ পরিপন্থী হিসেবে আখ্যা দিয়ে এসেছে বিএনপি, সেখানে এসে এখন তিনি এই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, যেখানে সবগুলো রাষ্ট্রের কি পয়েন্ট হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, কি কন্ট্রাক্ট পয়েন্ট, সেখানে কেন খলিলুর রহমান গেলেন বা দেয়া হলো? প্রথমত কথা যে বাণিজ্য চুক্তির সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা কেন,
এই বাণিজ্য চুক্তির ন্যাশনাল বাণিজ্য চুক্তির মধ্যে এটা শুধুমাত্র বাণিজ্য চুক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর মধ্যে ন্যাশনাল সিকিউরিটি ইস্যুটা ছিল। তো ন্যাশনাল সিকিউরিটি ইস্যু বাণিজ্য চুক্তি মিলিয়ে আলোচনা হয়েছে, সেই কারণে খুব প্রাসঙ্গিকভাবে বাংলাদেশ দলে নিরাপত্তা উপদেষ্টা সম্পৃক্ত ছিলেন, 1 নাম্বার। 2 নাম্বার, নিরাপত্তা উপদেষ্টা এই চুক্তি আলোচনার যে নেগোসিয়েটিং টিম ছিল বাংলাদেশের, তার প্রধান তিনি ছিলেন না, তার প্রধান ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তার নেতৃত্বে আলোচনাটা হয়েছে। আলোচনার টেবিলেও ডক্টর খলিল গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। তাকে আমার যে নেগোসিয়েটর হিসেবে খুবই দক্ষ এবং যোগ্য মনে হয়েছে। তিনি একটা যেহেতু আমি যতগুলো আলোচনায় ছিলাম তাতে সেই আলোচনাগুলোতে তাতে দেখেছি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তিনি যেভাবে আর্গুমেন্ট করেছেন এখানকার সঙ্গে, এটা এটা আমার কাছে মনে হয়েছে খুব ভালো একটা কাজ হয়েছে। তিনি তিনি তার দায়িত্ব পালন করেছেন। সেই অর্থাৎ যেহেতু নিরাপত্তার বিষয়টির সঙ্গে সম্পৃক্ত ছিল, সেই কারণে তার সম্পৃক্ততা। আর পররাষ্ট্র উপদেষ্টা না থাকা হচ্ছে, পররাষ্ট্র উপদেষ্টা কেন ছিলেন না আমি জানি না। পররাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টাকে আমি এরকম বহু কাজে দেখেছি তার অনুপস্থিতি। কেন তার অনুপস্থিতি? তিনি ইচ্ছে করে অনুপস্থিতি, তখন তাকে এমনিতেই দূরে সরিয়ে রাখা হয়েছে নাকি তার ক্যাবিনেটের বাইরে ছিলেন তিনি? আমি জানি না। কিচেন ক্যাবিনেট বলতে আমার কোনো ধারণা নাই। আমি যুক্তরাষ্ট্রে অবস্থান করছি, সেখানে কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝায় বা কি করেছে সেটা আমার ধারণা নেই। কিন্তু আমি পররাষ্ট্র উপদেষ্টাকে এক ধরনের নির্বিকার দেখেছি, এক ধরনের উদাসীন দেখেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় উনাকে আমি খুব খুব অ্যাক্টিভ কোনো রোলে দেখি নাই পুরো সময়কালে। এই 18 মাসের সময়কালে খুব অ্যাক্টিভ কোনো রোলে দেখি নাই পররাষ্ট্র নীতি বিষয়ে কোনো দৃষ্টিভঙ্গি বা কোনো কিছুতে। তো এইখানেও আমি তাকে লক্ষ্য 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 করিনি। আর আপনার যে পরের প্রশ্ন দেখেন, খলিলুর যদি রহমান তাই হয়, আচ্ছা এইটা একটু আসবো, আপনি গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলছেন, কিন্তু একটু এইটা পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে বলছেন, এত রদবদল হলো, পররাষ্ট্রমন্ত্রী তো যিনি ছিলেন তিনিই রয়ে গেলেন। যদি অ্যাক্টিভ রোল প্লে না করেন তাহলে কেন তাকে রেখে দেওয়া? না, পররাষ্ট্রমন্ত্রী মানে পররাষ্ট্র উপদেষ্টার কথা বলছি, আমি তৌহিদ হোসেনের কথা বলছি, যে অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন বারবার অনেক রদবদল হলো না অনেক উপদেষ্টাদের পদে, সেখানে উনি তো শুরু থেকেই রয়ে গেলেন। খুব খুব বেশি রদবদল হয়নি। ধরেন আপনি আপনার অনুষ্ঠানে বা অন্যান্য অনুষ্ঠানে যে সমস্ত আলোচনা করেছেন, যে সমস্ত উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন উঠেছিল, যে সমস্ত উপদেষ্টাদের কাজকর্ম নিয়ে কথা উঠেছিল, সেই সমস্ত জায়গায় কিন্তু পরিবর্তন করা হয় নাই। আপনি খেয়াল করে দেখেন, অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিবর্তন করা হয় নাই। যাকে যে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব কেউ ভালো মতো পালন করেছে, কেউ একেবারে ভালো মতো পালন করতে পারেনি। কিন্তু যারা একেবারে ভালো মতো পালন করতে পারেনি বলে বাইরে থেকে অভিযোগ করা হয়েছে, অভিযোগ এসেছে, সেই সমস্ত মানুষও কিন্তু একেবারে শেষ দিন পর্যন্ত অক্ষতই ছিলেন। আর এটা আমি তো পররাষ্ট্র উপদেষ্টা বিষয়ে আমার যা বলার আমি সেটা বলেছি। আমি এত দূরে অবস্থান করছি, সেই অবস্থান করে আমি তাকে কখনোই কোনো অ্যাক্টিভ রোলে দেখি নাই। স্পষ্ট। জি, খলিলুর রহমান সম্পর্কে বলছিলেন। খলিলুর রহমান সম্পর্কে বলতেন। খলিলুর রহমান ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। খলিলুর রহমান প্রথম যখন দায়িত্বে আসলেন তখন তাকে বলা হলো তিনি বিদেশি নাগরিক, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। আমি নিজে খলিলুর রহমানের সাথে ওয়াশিংটন ডিসিতে নিজে জিজ্ঞেস করেছিলাম যে আপনার আপনার নাকি বিদেশি পাসপোর্ট আছে, যুক্তরাষ্ট্রের পাসপোর্ট আছে। তখন তিনি হাসতে হাসতে বলেছিলেন, এটা তিনি মিডিয়াতেও বলেছেন, যে এটা অ্যাবসলিউটলি রং নিউজ, আমার যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড আছে, পাসপোর্ট নাই। এবং আমরা যখন স্টেট ডিপার্টমেন্টে গিয়েছি, আমরা যখন ট্রেড আলোচনার সময় গিয়েছি, সেখানে তো আইডি ব্যবহার করতে হয়। সেখানে সেই গ্রিন কার্ড, ওই আইডিটি উনি ব্যবহার করে আমরা মিটিং এর ভেতরে ঢুকেছি। তার মানে হচ্ছে যার পাসপোর্ট থাকে তার গ্রিন কার্ড থাকে না, যার গ্রিন কার্ড থাকে তার পাসপোর্ট থাকে না। যে কোনো একটা থাকতে পারে, দুটাই থাকতে পারে না একসঙ্গে। সুতরাং উনি বিদেশি নাগরিক নন, 1 নাম্বার। এখন বিএনপি শুরু থেকে আমার ধারণা যে বিএনপির কাছে সঠিক ইনফরমেশন ছিল না, সেই কারণে বিএনপি তার বিষয়ে কথা বলেছে। আর পরবর্তীতে কেন করেছে আমি সেটা বলবো না, এটা আমি ধারণার থেকে বলছি, বিএনপির কারোর সঙ্গে আমার কথা হয় নাই। পরবর্তীতে আমরা দেখেছি যে যেহেতু যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে, এখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে ওনার ভালো সম্পর্ক আছে, মধ্যপ্রাচ্যের কাতার সহ অনেক গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে ওনার সরাসরি এক ধরনের দেশের বলতে দেশের প্রশাসনের সঙ্গে সরাসরি ওনার একটা গুরুত্বপূর্ণ ওনার একটা আলোচনার একটা সুযোগ আছে, বন্ধুত্ব আছে। যুক্তরাষ্ট্র প্রশাসনের অনেকের সঙ্গে তার একটা বন্ধুত্ব আছে। আমার ধারণা যে পরবর্তীতে যখন দেখা গেছে যে ওনার সম্পর্কে যে প্রচারণাটা চালানো হচ্ছে সেটা সঠিক নয়, সেই কারণে হয়তো বিএনপি তার অবস্থান পরিবর্তন করেছে। আর তার আগে যখন বিএনপি এটার কথা বলছিল, তখন কিন্তু ওনার সম্পর্কে ধারণা করা হচ্ছিল যে উনি জামাতের সঙ্গে তুলনামূলকভাবে অনেক ঘনিষ্ঠ, উনি ওই 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 তাদের কারণেই এইখানে এসেছেন, ওই রকম একটা আলোচনা করা হচ্ছিল। এখন তিনি যখন
বিএনপির মন্ত্রিসভায় যোগ দিলেন, তখন জামাত হঠাৎ করে তার বিরোধিতা করতে শুরু করলো। এটা আমার কাছে মনে হয় এটা হচ্ছে বাংলাদেশের যে প্রচলিত ধারার রাজনীতি, এবং রাজনীতির যে বিরোধিতা, আমার সঙ্গে থাকলে তুমি ভালো, আমার সঙ্গে না থাকলে তুমি খারাপ। আমার ধারণা সেই রকম একটা মৃদু মানে বিষয়টা আলোচনা, মৃদু এরকম যে সমালোচনা জামাতের হচ্ছে। সঙ্গে ঘনিষ্ঠ ভেবে বিএনপি সমালোচনা করেছে, এখন যখন দেখছে বিএনপির সাথে ঘনিষ্ঠ তখন জামাত সমালোচনা করছে। আমার কাছে অনেকটা তাই মনে হয়। আর তার চেয়ে বড় ব্যাপার, বিএনপি আমার ধারণা শুরু থেকে সেটা বুঝতে পারে নাই যে ওনার যে যুক্তরাষ্ট্র প্রশাসন, মধ্যপ্রাচ্যের আবুধাবি আবুধাবি বা কাতার, এই সমস্ত প্রশাসনের সঙ্গে যে ওনার একটা ভালো হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে, এটা বাংলাদেশ কিন্তু কাজে লাগালে লন্ডন বিএনপি। বৈঠকের পর থেকে বোঝা শুরু হয়ে গেল, মানে জামাতও এটা মানে দায়ী করছে যে লন্ডন কনস্পিরেসির লন্ডন নায়ক। বৈঠকের সঙ্গে, আমার ধারণা লন্ডন বৈঠকের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, লন্ডন বৈঠকের সঙ্গে এটার কোনো, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপি তার মতো করে খোঁজ খবর রেখেছে। খোঁজ খবর রেখে বিএনপি একজন মানুষ সম্পর্কে মূল্যায়ন করেছে। প্রথমে তার মূল্যায়ন ভুল হলে পরবর্তীতে যদি সেই মূল্যায়নটা সঠিক হয়, সে যদি তার অবস্থান পরিবর্তন করে, এটা তো একটা পরিপক্কতার, ম্যাচুরিটির লক্ষণ। এবং বিএনপি সেই কাজটি করেছে। আর এর সঙ্গে লন্ডনের বৈঠকটি ছিল তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের, সেখানে অন্য কেউ গুরুত্বপূর্ণ ছিলেন না। কিন্তু উপদেষ্টাদের মধ্যে তিনিই ছিলেন, ডক্টর খলিলুর তিনি তার রহমান। সঙ্গে ছিলেন, তিনি তার সঙ্গে ছিলেন। সঙ্গে থাকার অর্থ এই নয় যে তিনি আলোচনাটা করছেন, সঙ্গে থাকার সঙ্গে তো অর্থ এই গুরুত্বপূর্ণ নয়। বলেই তিনি সঙ্গে ছিলেন নিশ্চয়ই, না, আর তো কেউ গুরুত্বপূর্ণ আরো ছিলেন? অনেকে আছে, গুরুত্বপূর্ণ আরো অনেকে আছে। ডক্টর ইউনূসের সঙ্গে সফরে আরো অনেকে গুরুত্বপূর্ণ গেছেন ডক্টর উপদেষ্টা কে ইউনূসের কাছে। ছিলেন আর মানে ওই সেই বৈঠকে? ওই বৈঠকের কথা বলছি না, অন্য যে কোনো হুম। বৈঠকে গুরুত্বপূর্ণ আরো অনেকে ছিলেন। বিভিন্ন সময় ডক্টর ইউনূসের সাথে বিভিন্ন জন গেছেন, যিনি গেছেন কিন্তু তিনি কথা হচ্ছে গুরুত্বপূর্ণ। লন্ডন বৈঠকের কথা, কারণ লন্ডন বৈঠকের আগ লন্ডন, পর্যন্ত আমি তার আপনাকে পদত্যাগের নিশ্চিত করে দাবি বলি, করেছিল না, আমি বিএনপি। আপনাকে পরিষ্কার করে বলি, ডক্টর খলিলকে বিএনপি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাছাই করা বা তার সরকারে রাখার সঙ্গে লন্ডন বৈঠকের কোনো সম্পর্ক নেই। লন্ডন বৈঠকের সঙ্গে সম্পর্ক আছে নির্বাচন জুন থেকে ফেব্রুয়ারিতে আসার। হুম। এখানে ডক্টর খলিলের বিএনপিতে আসা বা না আসার সঙ্গে লন্ডন বৈঠকের কোনো সম্পর্ক নেই। তাহলে জুন থেকে ফেব্রুয়ারিতে আনার ব্যাপারে ডক্টর খলিল কাজ করেছেন? ডক্টর খলিল কাজ করেনি, এটা তারেক রহমান এবং ডক্টর ইউনূস কাজ করেছেন। আচ্ছা। এখানে নেপথ্যে, এখানে নেপথ্যে আরো কিছু মানুষ কাজ করেছেন যারা সরকারের অংশ ছিলেন না। যেহেতু তারা নিজেরা নাম বলেন নাই, সেই কারণে আমি এই নামগুলো, বা অন্তত একটি নাম আছে যে যে নামটি আমি বলতে চাই না, সেটা নেপথ্যে। ডক্টর খলিল নন। আচ্ছা, নেপথ্যে কাজ করেছেন অন্তত একজন, তিনি উপদেষ্টা? না, আচ্ছা, সেটা নাম বললে সমস্যা কি? মানে না, নির্বাচন তিনি নাম বলেননি। আগাতে না, তিনি কাজ করেছে তো ভালো তিনি কাজ। না, না, তিনি নাম বলেননি, তিনি সামনে আসেননি, সুতরাং আমি তার অনুমতি ছাড়া নামটা বলে দিতে পারি না। এটা বললে খারাপ দেখায়। আচ্ছা, তাহলে আপনি মনে করছেন, মানে যদি আপনার বিশ্লেষণ জানতে চাই, আপনি মনে করছেন খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিএনপির একটা রাইট চয়েস? ডেফিনেটলি বিএনপির রাইট চয়েস, ডেফিনেটলি বিএনপির রাইট চয়েস, কারণ বিএনপির জন্য একজন যোগ্য পররাষ্ট্রমন্ত্রী দরকার ছিল। এখন প্রশ্ন আসতে পারে কি বিএনপির মধ্যে কি নাই? এখন বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এখন বিএনপির ভেতরে বহু রকমের মানুষ আছে, বহু যোগ্য অযোগ্য নানা রকমের মানুষ আছে। এখন বিএনপির মধ্যে নাই, আমি তো সেই বক্তব্য সেটা বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারবো পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ডক্টর খলিলকে পছন্দ করা, খলিলকে নিয়োগ দেয়া বিএনপি সরকারের জন্য ইতিবাচক হয়েছে, কোনো নেতিবাচক দিকের মধ্যে নাই। নেতিবাচক দিক একটাই আছে, যেহেতু সে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ছিল, জামাত যে এখন বিরোধিতা করছে, ওই বিরোধিতার জায়গাটাতে কোনো কোনো ক্ষেত্রে হবে, হ্যাঁ তাহলে কি তিনি সরকারে থাকা অবস্থাতে বিএনপির পক্ষে কাজ করেছেন, এই প্রশ্নটা আসতে পারে। এটা হচ্ছে একটা নেতিবাচক দিক। আর এছাড়া যদি দেশের স্বার্থ বলেন, বিএনপির স্বার্থ সংশ্লিষ্ট জায়গার কথা বলেন, বিএনপির সরকার পরিচালনার কথা বলেন, তাহলে এটা পুরোটাই ইতিবাচক। আচ্ছা, আর একটা পরের প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যে আমি দেখছিলাম ডেভিড বার্গম্যান, তিনি আন্তর্জাতিক সাংবাদিক, তিনি তার ফেসবুকে শেয়ার করছেন যে দীর্ঘ সময় ধরে যারা কারারুদ্ধ আছেন, জামিনও হচ্ছে না, তাদের একটা তালিকাও তিনি দিয়ে বলছেন যে এটি এই বিচারটার সম্পর্কে তিনি প্রশ্ন তুলছেন যে এটি কেমন হচ্ছে। আপনার কাছে আমি আগেও যখন কথা বলেছি তখন এই প্রসঙ্গটা কথা বলেছি, বিশেষ করে সাংবাদিকদের বিষয়ে কথা বলেছি। আপনি নিজেও একজন সাংবাদিক, সেই হিসেবে পুরোটা সময় ডক্টর ইউনূসের সময় তারা আসলে মুক্তি পেল না। আমরা দেখলাম আসিফ নজরুল, মাননীয় আইন উপদেষ্টা ছিলেন, তিনি বললেন যে যদি ভিকটিমরা মামলা করে তাহলে আসলে কিছু করার থাকে না, করার যে থাকে সেটা আমরা বুঝেছি ডক্টর ইউনূসের মামলা প্রত্যাহার থেকে। তখনও অনেক রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়েছে। ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে 17 বছরের যে মামলা, 2000-এর উপরে মামলা 2 দফায় বিএনপি সরকার সেটি প্রত্যাহার করে নিয়েছে। অতএব সরকারের যে কিছু করার থাকে না সেটি হয়তো ঠিক কিনা সেটি নিয়েও একটা বিষয় আছে। এখন আপনার কি মনে হয় আসলে এই যে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, এতদিন ধরে হত্যা মামলায় জামিন পাচ্ছে না, এটির কতটা যৌক্তিক হলো ডক্টর ইউনূস সরকারের সময়? আর এখন কি সেখান থেকে কোনো মানে নিস্তার বা সেখান থেকে কোনো প্রতিকার মিলবে কিনা?
প্রথমত কথা, এই সরকারের বয়স মাত্র অল্প কয়েকদিন। এই সরকারের এই জায়গাটাতে নীতি কি হবে সেটা এখনো পর্যন্ত আমি জানি না, এক নম্বর। আর ডক্টর আর ইউনূস এই সরকারের নীতি কি ছিল? ডক্টর ইউনূস সরকারের সময়ে যেটা ছিল, যে সমস্ত সাংবাদিক সহ, এবং ডক্টর ইউনূস সরকারের সময় আমি আপনার অনুষ্ঠানে বা অন্য অনুষ্ঠানে বলেছিলাম, যখন আপনি প্রশ্ন করেছিলেন যে আনিস আলমগীরকে গ্রেপ্তার করা ঠিক হলো কিনা, তখন আমি বলেছিলাম, উত্তরটা দিয়েছিলাম এইভাবে যে আনিস আলমগীরের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, এমনি তিনি যে সমস্ত কাজ করেছেন, যে সমস্ত কথা বলেছেন, তার মধ্যে প্রচুর অসত্য বক্তব্য আছে, মিথ্যা তথ্য আছে। এখন অসত্য বক্তব্য এবং মিথ্যা তথ্যের বিপরীতে আমি কি করব? আমি কি আদালতে মামলা করে তাকে গ্রেপ্তার করব, নাকি অসত্য তথ্যের বিপরীতে আমি সত্য তথ্য দিব? আমি মনে করি যে অসত্য তথ্যের বিপরীতে সত্যি তথ্য দিয়ে মোকাবেলা করা খুব সহজ ছিল। তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্তটা, তারা গ্রেপ্তার না করেই সমস্যার সমাধান করে, আমি তখন বলেছিলাম। আর এখন এসে আমার কাছে এখনো একই বক্তব্য। আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের দুই তিনটি সিদ্ধান্ত, দুই তিনজনকে গ্রেপ্তার করার সিদ্ধান্তগুলো খুবই ভুল এবং সরকারের জন্য ইমেজের ক্ষতি হয়েছে। সেটা একটা, আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছিল, আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছিল। এগুলো গ্রেপ্তার না করেই সমস্যা। তারা যদি ভুল তথ্য দিয়ে থাকেন, সেগুলোর সঠিক তথ্য দেয়া যেত, এক নম্বর। দুই নম্বর হচ্ছে, অন্যান্য যে সমস্ত সাংবাদিক গ্রেপ্তার আছেন, প্রথম অবস্থাতে যখন এদেরকে গ্রেপ্তার করা হয়, হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়, তখন একটা ধারণা ছিল, এটা আপনার অফিসিয়ালি স্বীকার করা না হলেও একটা ধারণা ছিল, যে এদেরকে সাময়িকভাবে এই মামলায় গ্রেপ্তার করে আটকে রেখে পরবর্তীতে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ, দুর্নীতির অভিযোগ সহ অন্যান্য যে অভিযোগ আছে, সেই অভিযোগগুলোর দিকে হয়তো যাওয়া হবে, সুনির্দিষ্ট মামলা হয়তো হবে। এইরকম একটা ধারণা দেয়া হয়েছিল। তো সুনির্দিষ্ট মামলা যদি হতো, তাহলে আমার আসলে কোনো অভিযোগ ছিল না। সুনির্দিষ্ট মামলা হতো, সুনির্দিষ্ট মামলা, আদালতে তারা মোকাবেলা করতো। আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হলো, আপনি অবৈধ আয়ের অভিযোগ আনা হলো, আপনি সেটা প্রমাণ করলেন যে আপনি অবৈধ আয় করেন নাই। আনিস আলমগীরের বিরুদ্ধে দুদক যেমন একটি মামলা করেছে, সেই মামলার মেরিট যদি সত্যি হয়, যে অভিযোগ আনা হয়েছে সেটা যদি সত্যি হয়, আনিস আলমগীর যদি প্রমাণ করতে না পারেন, তাহলে মামলা চলবে, আর প্রমাণ করতে পারলে তো সেটা হবে না, এটা সুনির্দিষ্ট অভিযোগ। কিন্তু যে সমস্ত সাংবাদিকদেরকে হত্যা মামলা দিয়ে বছর দেড়েক গ্রেপ্তার করে রাখা হলো, আটকে রাখা হলো, এইগুলোর এখন এসে এগুলোর পক্ষে আসলে কথা বলার কোনো যুক্তি নেই, এটা আসলে জাস্টিফাই করার কোনো যুক্তি নেই। তাদের বিরুদ্ধে যদি অন্য কোনো অভিযোগ আপনি আনতেই না পারেন, অন্য কোনো অভিযোগ যদি তাদের বিরুদ্ধে নাই থাকে, তারা সেটা করেছেন কি করেন নাই সেটা আরেক আলোচনা। কিন্তু আপনি যদি অভিযোগ দাঁড় করাতে না পারেন, তাহলে আপনি এই ধরনের মামলা দিয়ে তাদেরকে আটকে রাখবেন, এটা আপনি কোনোভাবেই করতে পারেন না। এটা অন্তর্বর্তীকালীন সরকার কাজটি সঠিক করেনি বলেই আমার ধারণা। আর বর্তমান সরকারের সময় এই জায়গাটার নীতি কি হবে, সেটার জন্য আমাদের আর একটু দেখি, আর একটু সময় অপেক্ষা করি, যে তাদের নীতিটা এই জায়গাটিতে কি হয়। তার তারা মানে কি, আসলে এটা প্রমাণ হচ্ছে আইন তার নিজস্ব গতিতে চলে না, সরকারের নীতির উপর নির্ভর করছে যে বিষয়টা কিরকম হবে। এটা আমি ঠিক সরাসরি আপনি যেভাবে বলছেন আমি সেভাবে বলতে পারবো না। সরকারের একটা নীতি তো থাকেই, আইন আইন সরকার, অফিসিয়ালি সরকার কোনো আইনকে প্রভাবিত করে না, কিন্তু নীতি নির্ধারণের জায়গায় তো সরকার প্রভাবিত করে। আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে, আইন তো আর নিজে গ্রেপ্তার করতে পারে না, সরকার আইনকে পরিচালনা করে, গ্রেপ্তার করায়। তো এখন এই জায়গাটিতে আমি বর্তমান সরকারের নীতি বলতে আমি বোঝাতে চাচ্ছি, যেটা যে কি হয়, সরকারের অবস্থান কি হয়, সেটা আমাদের লক্ষ্য করতে হবে, সেটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে। সেটি হচ্ছে যে এদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল, যে দুর্নীতি সহ, অনিয়ম সহ, ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত অভিযোগ, সরকার সরকার সেই সমস্ত অভিযোগের দিকে যায়, নাকি এই মামলা বিষয়ে সরকার কিছুটা, যেহেতু তাদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ নাই, সুতরাং সরকারের জায়গা থেকে এদের আর আটক রাখার ওইভাবে তেমন কোনো যুক্তি নাই, সেক্ষেত্রে যদি আদালত থেকে তারা জামিন পেয়ে যান, তো তারা জামিন পেয়ে যাবেন, কোন দিকে যায় সেটা বুঝতে হবে। সরকার তাদেরকে জামিন দিবে, আমি সেই কথা বলছি না। জি, সরকার তাদের জামিন দিবে না, কিন্তু সরকারের নীতির উপর নির্ভর করবে তারা জামিন পাবেন কিনা। এই যে আপনি বলছিলেন যে ডক্টর ইউনূস সরকারের মানে অন্তর্বর্তী সরকারের সময়ে এই তাদেরকে এইভাবে আটকে রাখে, এটাকে জাস্টিফাই করার কোনো, জাস্টিফাই শব্দটি আপনি বলছেন যে করার কোনো যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ আনা যায় না। আনা হয় নাই, হ্যাঁ, তাহলে কি মানবাধিকার লঙ্ঘনের জন্য ডক্টর ইউনূস সরকার বা অন্তর্বর্তী সরকারকে দায়ী করা যায়, যে এতদিন ধরে বিনা বিচারে, বিনা অপরাধে, যদি বলি যে অপরাধে অন্তত তাদেরকে আটক করা হয়েছে, তারা সেই অপরাধে যদি না হয়ে থাকেন, তাহলে না, সেই তাদেরকে আটক অপরাধে রাখা। অপরাধ
সেই অপরাধী নয়, মানবাধিকার লঙ্ঘন করেছেন সেই অভিযোগ আপনি করতে পারেন, কিন্তু একটি সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশেষ পরিস্থিতিতে যখন দায়িত্বে আসে এবং তাকে যেহেতু বিশেষ বিশেষ অসংখ্য সমস্যার সমাধান করতে হয়েছে, তো সেই রকম সময়ে সে যে কাজ করেছে সেই কাজটি সে হয়তো শেষ করে যেতে পারেনি, মামলা দিয়েছে কিন্তু পরবর্তীতে সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারেনি, সেটার জন্য তাকে আপনি মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে অভিযুক্ত করবেন, আমি এই যুক্তির সঙ্গে একমত নই। আচ্ছা, তাহলে মানে কিসে অভিযুক্ত করা হবে? মানে কোনো অভিযোগই থাকবে না এরকম ১.৫ বছর ধরে না, তারা বা কাজ ২ শেষ বছর করে যাবত? ১.৫ বছর মানে ১৮ মাস, হুম, ১৮ মাস মানে হুম, ১৮ বছর না। হুম। ১৮ মাসের মধ্যে এই সরকারের উপরে যতগুলো দায়িত্ব ছিল সবগুলো কাজ করে যাওয়া সম্ভব হয় নাই, এটা হতে পারে তাদের একটা ব্যর্থতা বলতে পারেন, যে কোনো তারা কাজই কি ব্যর্থ হয়েছে করেছে? এটা মানে করতে। তাদের জন্য কি যারা আটক আছে, যদি আমি সুনির্দিষ্টভাবে, যদিও শুধু সাংবাদিক না, আরো অনেকেই আছেন, ডেভিড মার্কব্যান দেখাচ্ছেন যে ৮০ ঊর্ধ্ব বছরের অনেক মানুষ তারা আসলে জামিন পাচ্ছেন না। অনেক আওয়ামী লীগ নেতা আছেন, তাদের কথা ডেভিড মার্কব্যান উল্লেখ করছেন তার সেই ফেসবুক পোস্টে। কিন্তু আপনি মানে সাংবাদিক, আমিও সাংবাদিকতার জায়গা থেকে যদি জিজ্ঞাসা করি যে সাংবাদিকরা এতদিন ধরে আটক রাখা হলো, কিছুই করতে পারলো না, বিষয়টা তা তো না, কারণ তাদের কাছে অনেকবার প্রশ্নটা করা হয়েছে। বিশেষ করে সাংবাদিকদের বিষয়েই প্রশ্নটা করা হয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন সাংবাদিক গোষ্ঠী থেকে বিষয়টা এসেছে, কিন্তু তারা কিছু করেন নাই। মানে এই বিষয়ে বলেছেন যে যদি ভুক্তভোগীরা মামলা করে আমাদের কিছু করার নাই, এরকম একটা রিপ্লাই বরঞ্চ শোনা গেছে। সেটি কি তাদের ব্যর্থতা, অপারগতা, নাকি তারা মানে ইচ্ছাকৃতভাবে এটি করলেন? আমি মনে করি এটা তাদের ব্যর্থতা, তাদের এখানে পরিষ্কার অবস্থান থাকা দরকার ছিল, খুব পরিষ্কার বক্তব্য থাকা দরকার ছিল, যে তাদের অন্তত যাওয়ার আগে দায়িত্ব ছেড়ে দেওয়ার আগে অন্তত বলা দরকার ছিল যে আমরা সময়ের অভাবে বা অন্য কোনো কারণে কাজগুলো করতে পারিনি বা ইত্যাদি ইত্যাদি, পরিষ্কার এটা কি বক্তব্য একটা থাকা দরকার ছিল। গ্রহণযোগ্য মানে ব্যাখ্যা হতো, সময়ের অভাবে করতে পারি নাই? এখানে কিসের না না, সময় আমি লাগবে? আমি সেটা না না এটা আমি সেটার কথা বলছি না, আমি বলছি যে তারা যাদেরকে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করে কারাগারে রাখলো, যে মামলায় গ্রেপ্তার করে কারাগারে রাখলো, তারা যে শেষ পর্যন্ত এসে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারলো না। যেমন ধরেন আনিস আলমগীরকে একটা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করে তার বিরুদ্ধে পরবর্তীতে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, অবৈধ সম্পদায়ের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগটি সত্য বা মিথ্যা সে বিষয়ে আদালত প্রমাণ না হওয়া পর্যন্ত মন্তব্য করব না আমি, কিন্তু অভিযোগ একটা আনা হয়েছে। কিন্তু অন্য যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে যদি এমন সুনির্দিষ্ট অভিযোগ আনা হতো তাহলে আজকের এই প্রশ্নটা উঠতো না। কারো মামলা টিকলো কি টিকলো না সেটা অন্য ব্যাপার, তাইলে এই প্রশ্নটা উঠতো না। আমি বলছি এই জায়গাটিতে কেন তারা সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারলো না, তারা এই বক্তব্যটা পরিষ্কার করে যেতে পারতো, তাহলে হয়তো মানুষের কাছে একটা ব্যাখ্যা থাকতো যে তারা এই না, কারণে এক পারে হচ্ছে নাই। সুনির্দিষ্ট অভিযোগ আনতে পারলো না কেন, কারণ অনেকেই মনে করেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনার মতো যথেষ্ট জায়গা আছে। এটা একটা ব্যাখ্যা যে কেন আনতে পারলো না, কিন্তু অভিযোগ না আনতে পারা, তাকে আটকে রাখলো কেন ২ বছর ধরে, এটার ব্যাখ্যা কি? মানে এটা কিভাবে? আর যে মামলায় আটকে, আপনি আইনগত জায়গায় যদি কথা বলতে যান, আপনি যদি মনে করেন যে আইনগত জায়গার কথা, তো আইনগত ভাবে তো এর মধ্যে কোনো ভুল নেই। এখন আপনি বলতে পারেন আপনার নামে হত্যা মামলা দেয়া হলো এবং আপনাকে আটক করা হলো, এটা আমি সমালোচনা করতে পারি যে না, আমি আপনাকে চিনি, আপনাকে জানি, আপনার কাজ জানি, আপনি হত্যা করতে পারেন না, এটা একদম সঠিক। হুম। কিন্তু আপনি যদি যে ব্যক্তি আপনাকে গ্রেপ্তার করলো তার গ্রেপ্তার করাটাকে তো আপনি অবৈধ বলতে পারবেন না, সে গ্রেপ্তার তো সে আইন অনুযায়ী করেছে, মামলা হয়েছে, কাগজের নাম আছে, সে গ্রেপ্তার করেছে। সুতরাং এগুলো না, মামলা সবকিছুরই হলে কাগজে নাম থাকলেই তো গ্রেপ্তার থাকে না, তাকে তো একটা প্রাথমিক একটা মানে তদন্ত তাকে তো নিশ্চিত হতে হয়। এখন ধরেন, এবং এখন আদালতে এখন যাবে, এইগুলো নিয়ে আদালতেও নিশ্চয়ই কোনো বিষয় আসবে এখানে, এবার সরকারের এখন নীতির এই প্রভাব না থাকলে তো বিষয়টা এমন হবার কথা এইগুলো না। নিয়ে এইগুলো নিয়ে আপনি সারা রাত আলোচনা করতে পারবেন, হুম। কিন্তু যদি মামলা হয়, সেই মামলায় যদি বলা হলো যে এখানে একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, সেই হত্যাকাণ্ডের মামলার সময় আপনি আসামি, হুম। সেটা প্ররোচনা দিয়েছেন, হুকুম দিয়েছেন, কাউকে টাকা দিয়েছেন, কাউকে দিয়ে করি ইত্যাদি ইত্যাদি, অভিযোগটি ধরেন সত্য মিথ্যা পরের আলোচনা, কিন্তু মামলা যদি হয়, হত্যা মামলায় নাম যদি থাকে, তাহলে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে। সব ক্ষেত্রে যদি গ্রেপ্তার নাও করে, কিন্তু গ্রেপ্তার যদি করে তাহলে সেটা ইল্লিগাল না, আমি সেটা বলতে চেয়েছি। না, ধরেন তাহলে গত সরকারের সময় যেমন ধরেন সাংবাদিকরা যাদের গ্রেপ্তার করা হলো, বা ধরেন কার্টুনিস্ট কিশোর মোশতাক, তাদের গ্রেপ্তারের সময় তাদের জামিন হলো না, সেগুলো তো তাহলে ঠিকঠাকই ছিল, মানে ইল্লিগাল তো কিছু আপনার হয়নি কাছে তাহলে। আপনার কাছে মনে হয় যে এই কিশোরকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল, কিশোরের ঘটনার যা ঘটেছিল, কিশোরের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, হুম। আর এই পরবর্তীতে যাদেরকে গ্রেপ্তার হয়েছে, দুটি একই রকম না, ঘটনা, আমার কাছে ঠিকঠাকই মনে হওয়ার ছিল? বিষয় না, আমি বলছি যে আমার কাছে আসলে তো মানে এই গ্রেপ্তারগুলোকেও আমার কাছে খুব লিগাল মনে হয় না। ফলে আমার কাছে তখনও মনে হয় না এটা। গ্রেপ্তার লিগাল, হ্যাঁ। গ্রেপ্তার লিগাল, লজিক্যাল কিনা সেটা বলতে পারেন, গ্রেপ্তার আইন অনুযায়ী হয়েছে।
আমাকে যদি বলেন, আমি মনে করি যে এই গ্রেপ্তারগুলো যেহেতু আদালত অভিযোগগুলো প্রমাণ করা যায় নাই বা অভিযোগ আনা যায় নাই, সেই কারণে তাদের মুক্তি পাওয়া উচিত ছিল। এটা আমি আমার বক্তব্য বললাম। কিন্তু আপনি যদি লিগ্যাল কিনা, সেটা অবশ্যই লিগ্যাল, তাদের নামে মামলা হয়েছে, তার ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে, আপনি এই পুলিশকে আসামি করতে পারবেন না। হ্যাঁ, কিন্তু আর মামলা হলেই তো কিশোরকে পুলিশ আর গ্রেপ্তার কিশোর করবে না। মামলা হলেও তো একটা প্রাথমিকভাবে সে দায়ী কিনা, অনেক হয়রানিমূলক এখন মামলা হতে পুলিশ পারে তাহলে। এখন পুলিশ এটাও তো আপনি জানেন না, আমি জানি না যে পুলিশদের প্রাথমিক ওই অনুসন্ধানটা করে নাই, প্রাথমিকভাবে যে নিশ্চিত হয়নি। কাগজে কলমে যদি লেখা থাকে যে হ্যাঁ আমরা প্রাথমিক একটা অনুসন্ধান করেছি এবং করে প্রমাণ হয়েছে যে নিউ সেটাই। মার্কেটের পাশে যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল সেটার সঙ্গে XYZ জড়িত ছিল, তাহলে এটা তো যদি তারা করে থাকেন, তাহলে তো এটা আমি আমি নিশ্চয়ই কথাটা বোঝাতে পারছি যে আপনি বলছেন যে এটা করা ঠিক হলো কি ঠিক হলো না, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে আইন অনুযায়ী যারা গ্রেপ্তার করলো তাদেরকে তো আর আপনি আসামি করতে পারবেন না যে পুলিশ ওকে ধরলো কেন, এটা কি তাহলে ইলিগাল? না, এটা ইলিগাল না, আপনি ইলিগাল বলতে পারবেন না কোনো বিবেচনায়। আচ্ছা। আর কিশোর বা মুস্তাকদেরকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল, যেভাবে কিশোরের কান ফাটিয়ে দেওয়া হয়েছিল মেরে, জি। যেভাবে মুস্তাককে জেলখানায় মুস্তাক যে মারা গেল সে তো হুম। সেই ইলেকট্রিক শকের পরিণতিতে, ওইটার সঙ্গে আপনি এই ঘটনাগুলো মেলাতে পারবেন না। এখনো সেই হাতকড়া সময়ের পড়া পরিস্থিতি অবস্থায় আর এই অনেক আওয়ামী লীগ পরিস্থিতি নেতাকে মানে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। অবশ্য ক্যান্সারে আক্রান্ত আমাদের এই সাবেক মানে ৭১ টিভির এগুলো মোজাম্মেল এগুলো বাবু, কোনো তাকে কিন্তু ট্রিটমেন্ট বিবেচনাতেই পাচ্ছেন না। এগুলো কোনো বিবেচনাতেই সঠিক নয় যে মায়ের জানাজা বা বোনের জানাজার সময়ে হাত করা পরা হুম, অবস্থাতে তাকে আসতে হয়েছে। এটা কোনো বিবেচনাতেই সঠিক নয়, এটা কোনো বিবেচনাতেই সাপোর্ট করা যায় না। আওয়ামী লীগের সময় যখন এরকম ঘটনা ঘটতো আমরা তখনও তার প্রতিবাদ করেছি এবং এটা প্রতিবাদ হওয়া দরকার যে এই কাজগুলো করা যায় না। আসামি হতে পারে, আপনার কাছে বন্দী আছে, আপনি তাকে ধরে রাখতে পারেন, আপনি তাকে স্বাভাবিকভাবেই আনতে পারেন, আবার জেলে নিয়ে যেতে পারেন, সবকিছুরই প্রক্রিয়া আছে। হাত করা পরানোর যে কথা বলছেন এটা অত্যন্ত মানে নিন্দনীয় একটি কাজ। জি, নিশ্চয়ই। মানে সেটাই আসলে আমি এটাই যখন সরকারের ভেতরে থাকেন তখন নিশ্চয়ই আপনাদের বক্তব্যগুলোর জোর আরো বেশি থাকে। বাইরে থেকে যখন নিঃসন্দেহে বাহির নিঃসন্দেহে আপনি আমার কাছে এখন যে প্রশ্ন করছেন বা আমি সরকারের ভেতরে থাকার কারণে, আমি সরকারের ভেতরে আমি খুবই ছোট্ট একটা জায়গাতে আছি, দেশের বাইরে আছি। কিন্তু সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের যে সমস্ত কাজ মনে হয়েছিল যে এগুলো ঠিক হচ্ছে না, যেমন সাংবাদিকের গ্রেপ্তার, আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার ঠিক হচ্ছিল না, আমি সরকারের ভেতরে থাকার কারণে আমি তখন যেটা করেছি, নীতি নির্ধারক জায়গাতে যে ফোরাম ছিল সেই জায়গাতে জোরালো ভাবে কথাটা বলেছি, কথাটা পৌঁছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি পাবলিকলি এসে কথা বলিনি। হুম, হুম, এখন আমার 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 কাজ এখন পাবলিকলি এসে কথা বলা না, হুম, যতটুকু হুম, সরকারের নীতি ততটুকুর মধ্যে থেকে কথা বলা। জি। আর আমার যদি কথা বলার, সরকারের ভেতরে কথা বলার সুযোগ থাকে তাহলে সেইখানে আমার কথা বলার সুযোগ থাকে, আর সুযোগ নেওয়া উচিত। আমি সেখানে কথা বলেছি, প্রতিনিয়তই নীতি কথা বলেছি। নির্ধারক পর্যায়ে বা ফোরামে আপনি কথা বলেছেন, কিন্তু তাতে খুব যে কাজ হয়নি সেটি অন্তত বোঝা যাচ্ছে যে আসলে ব্যাপারটায় কোনো সমাধানের জায়গায় না, এসে এটা ভেবে পৌঁছায়নি। নেওয়ার তো কোনো কারণ নেই যে আমি একটা কথা বলবো, না, বলার না, সাথে তা সাথে তো কাজ বটেই। হয়ে যাবে। না, তা তো বটেই। মানে সেটাই আরকি, যে কাজ হবে তার কোনো গ্যারান্টি নেই। মানে হয় নাই এটা বোঝা যাচ্ছে। অ্যা আবার অনেক কাজ হয়েছে, ভেতরে ভেতরে অনেক কাজ হয়েছে, কথা বলেছি সেই অনুযায়ী বহু কাজ হয়েছে। জি। আ আপনারা মানে আপনি আর এই দায়িত্বে কতদিন কন্টিনিউ করবেন? কবে কতদিন আসলে কন্টিনিউ করব, আমি এখনো পর্যন্ত নিশ্চিত নই যে কতদিন কন্টিনিউ করব। আমার সঙ্গে চুক্তি 2 বছরের, আগামী নভেম্বর পর্যন্ত চুক্তি আছে। হুম, যদি সবকিছু ঠিকঠাক থাকে, এইভাবে থাকে এবং বর্তমান সরকার আহ, যদি মনে করেন যে আমরা যে কাজ করছি সেই কাজটা ঠিক আছে, তাহলে নভেম্বর পর্যন্ত। আর মাঝখানে যদি সরকারের সঙ্গে আমি নিজেও যোগাযোগ করেছি, সরকারের পক্ষ থেকেও কথা হয়েছে, যদি মাঝখানে কোনো আসে যে না এতদিন পর্যন্ত থাকবে এরপরে আর থাকবো না, তখন সেটা থাকবো না। এটা পুরোপুরিভাবে যখন যে সরকার আসে সেই সরকারের সিদ্ধান্ত। আচ্ছা। এবং এই সরকারের পরিবর্তনের সাথে, সাথে এটা একটু মনে পড়লে একটু জিজ্ঞাসা করি। সাবেক উপদেষ্টাদের নামে অনেক দুর্নীতির অভিযোগ উঠছে। এই বিষয়টা আপনি এখন কিভাবে দেখছেন? এবং আপনারাও আসলে দায়িত্ব ছাড়ার পরে এরকম কোনো শঙ্কা আপনারাও করেন কিনা যে এরকম কিছু আসতে পারে? কারণ ক্ষমতা ছাড়ার সাথে, সাথে উপদেষ্টাদের নামে দুর্নীতির অভিযোগের একটা হিড়িক পড়েছে রীতিমতো। এটা ধরেন, প্রথমত কথা, আমি আমার নিজের জায়গাতে দেখি না, নিজের জায়গাতে আমি একদম শতভাগ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কেউ যে কোনো অভিযোগ যদি কারো থাকে, এখন পরে যে কোনো সময় আমার সাথে কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন, কাগজপত্র দেখতে পারেন, দূতাবাস সবার জন্য উন্মুক্ত। এবং এইখানের যে সমস্ত যুক্তরাষ্ট্রের যে সমস্ত সাংবাদিকরা আছেন তাদের কারো মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, সেটা আমি দায়িত্বে থাকা অবস্থাতে তাদের যদি মনে হয় যে এই তথ্যটা তারা জানতে চান এবং দূতাবাসে আসতে চান, এই কাগজপত্র দেখতে চান, যে কেউ দেখতে পারেন, একদম ওপেন। হুম, যে কোনো প্রশ্ন করতে পারেন আমাকে, যে কোনো কিছু দেখতে চাইতে পারেন। আমার ব্যাংকে কয় টাকা আছে, কয় টাকা ছিল, সব কিছু দেখতে পারেন, একদম ওপেন। ব্যাংক ছাড়াও যুক্তরাষ্ট্রে তো গোপনে কোনো কিছু করা যায় না, তো সেই সমস্ত যে কোনো কিছু দেখতে পারেন, এটা আমার জায়গা। হুম, আর উপদেষ্টাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে,
সেই সমস্ত অভিযোগের আমি খেয়াল করেছি, লক্ষ্য করেছি, আমার কাছে সেই সমস্ত অভিযোগগুলোর এখন পর্যন্ত আমি কোনো পত্রিকারও সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেখলাম না। এক ধরনের প্রোপাগান্ডা লক্ষ্য করলাম যে শত শত কোটি টাকা পাচার করেছেন, অমুকটা করেছেন, তমুকটা করেছেন, 12,000 কোটি টাকা পাচার করেছেন, এক ধরনের প্রোপাগান্ডা আমরা লক্ষ্য করি। একটা বিশেষ বিশেষ আহ, আহ, বিশেষ গোষ্ঠীর গণমাধ্যম, সেই গণমাধ্যম প্রতিদিনই একজন দুইজন করে এরকম সংবাদ প্রকাশ করছেন, কিন্তু আমি কারো তথ্যেই সুনির্দিষ্ট করে কোনো অভিযোগ পেলাম না। যেমন দুদকেও অনেক একটি অভিযোগ, মানে পত্রিকা, এই প্রশ্নটা না জনাব গোলাম মুর্তজা আমি আগেও করেছি, মানে আপনাকেও করেছি কিনা বা মনে আমি জানি না, কিন্তু এই প্রশ্নটা আমি আগেও করেছি। আগেও জিজ্ঞাসা করতাম, যখন আওয়ামী লীগের আমলেও ইভেন জিজ্ঞাসা করতাম যে শত শত কোটি, হাজার হাজার কোটি টাকা পাচারের গল্প শুনছি, ইভেন কত টাকা সুনির্দিষ্টভাবে এটা জানতে চাইলেও আমি কখনো জানতে পারতাম না যে আসলে সুনির্দিষ্টভাবে কত টাকা পাচার হয়েছে। জি, প্রথমত কথা আওয়ামী লীগের যে সময়কাল, ওই সময়কালে আর এই 1.5 বছরের যে সময়কাল, এই সময়কালের মধ্যে আরেকটা বড় পার্থক্য আছে। কোন উপদেষ্টা দুর্নীতি করেছেন কি করেন নাই, ওই রেসপন্সিবিলিটি আমি নিয়ে কথা বলছি না, কারণ আমি সেটা জানি না। করে থাকলেও জানি না, না করে থাকলেও জানি না। এটা এক নম্বর, আমি সেই দায়িত্ব আমি নিয়ে কথা বলছি না। কিন্তু আপনি যদি ওই 1.5 বছরের সঙ্গে 18 মাসের সঙ্গে 16 বছরের তুলনা করতে যান, আপনি যেটা বললেন সুনির্দিষ্ট তথ্য পাই নাই, এটা কিন্তু আসলে পুরোপুরি সঠিক তথ্য নয়। বাংলাদেশ থেকে প্রতি বছর কত টাকা পাচার হয়, সেটা যুক্তরাষ্ট্র ভিত্তিক একাধিক প্রতিষ্ঠান সেটার একটা তথ্য প্রতি বছরই সরবরাহ করতো। টাকার অঙ্ক জানা যেত, 76,000 কোটি টাকা, 72,000 কোটি টাকা জানা যেত, এক নাম্বার। সেটাও তো একটা পিকে সময় হাল পর থেকে আর জানা যেত না, সেটা তো বন্ধ সেটা করে দেওয়া যেত না, কারণ বাংলাদেশের তথ্য দিতে, দিত না। বাংলাদেশ ব্যাংক সেই তথ্য দিতে অস্বীকৃতি জানায়, তথ্য দেওয়া বন্ধ করে দেয়। এরা বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে তথ্য দেয়া হতো সেই তথ্য বিশ্লেষণ করে এই এটা প্রকাশ করতো, তথ্য দেওয়া বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার, এই কারণে এটা আর প্রকাশ করা হতো না, এক নম্বর। 2 নম্বর হচ্ছে কত টাকা পাচার হয়েছে, যেমন এস আলম গ্রুপ, ডেইলি স্টার একটা প্রতিবেদন করেছিল এস আলম গ্রুপে নিয়ে, যেটাতে তারা সুনির্দিষ্ট করে কাগজ কলম দিয়ে একেবারে প্রতিটি টু দ্য পয়েন্ট একদম প্রমাণ করে দেখিয়েছিল যে এস আলম গ্রুপ $1 বিলিয়ন পাচার করেছে বাংলাদেশ থেকে, $1 বিলিয়ন। ডেইলি স্টার যখন এই প্রতিবেদনটি করে, তখন আমি নিজেও ডেইলি স্টারে কর্মরত ছিলাম। সেই সময় ডেইলি স্টারের কাছে পুরো প্রমাণিত নয়, কিন্তু এরকম অভিযোগ কিছু কাগজপত্র ছিল, সেটাতে $6-7 বিলিয়ন পাচারের তথ্য ছিল। কিন্তু $1 বিলিয়ন পর্যন্ত যেহেতু সুনির্দিষ্ট করে কাগজে কলমে প্রমাণ করা গিয়েছিল, সেই কারণে ডেইলি স্টার রিপোর্টটিতে $1 বিলিয়ন লিখেছিল। সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় নাই, সঠিক নয়। পিকে হালদার কত টাকা চুরি করে পালিয়েছে, কত এটার টাকা, তথ্য ছিল। পিকে হালদার কখনো 5,000 কোটি টাকা, কখনো 3,500 কোটি টাকা, বিভিন্ন রকম তথ্য শুনতাম। আপনি কাগজ কলম বাংলাদেশ ব্যাংকের তার নামে যে মামলা হয়েছে, এই মামলার সংখ্যাটাকে ধরেন, তাহলেই আপনি পাবেন। একটা হচ্ছে সে সবগুলো জায়গা হিসাব করলে তার বিরুদ্ধে 10,000 কোটি টাকার অভিযোগ আসে, তার বিরুদ্ধে মামলা হয়েছে আমার যতদূর মনে পড়ছে 3,500 কোটি টাকা পাচারের। একাধিক মামলা হয়েছে, একটা মামলা 3,500 কোটি টাকা, আরো কিছু কিছু মামলা আছে সেটার টাকার পরিমাণ আরো বাড়বে। বেসিক ব্যাংক লুট হয়েছে, বেসিক ব্যাংক লুট হওয়ার সুনির্দিষ্ট টাকার অঙ্কের তথ্য আছে। কি শেখ আব্দুল হাই বাচ্চু যখন বেসিক ব্যাংক 2009 সালে দায়িত্ব নেয়, সেই সময় পর্যন্ত বেসিক ব্যাংক একটা লাভজনক ব্যাংক ছিল, তারপরে গিয়ে সেই বেসিক ব্যাংকটা খালি করে। বিসমিল্লাহ গ্রুপ কত টাকা পাচার করে, কত টাকা চুরি করেছিল, সেটার সুনির্দিষ্ট তথ্য আছে। সুতরাং এরকম আমার এই মুহূর্তে হয়তো মনে পড়ছে সেগুলো না, তো একটা এরকম বিচারও অনেক চলছিল, বেসিক ব্যাংক, বিসমিল্লাহ গ্রুপের হ্যাঁ, নামে বিচার এরকম চলছিল। এই যে মানে এমপি মন্ত্রীরা, মানে এখন যেমন উপদেষ্টাদের নামে কথা উঠছে, তখনও শুনতাম এমপি মন্ত্রীরা তারাও অনেক হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করছে। ধরেন আপনার তখনকার সঙ্গে আপনি এখনকার এটা মেলাবেন কিভাবে? ফরিদপুরের 2 জন ছাত্র নেতা, ছাত্রলীগ নেতা 2,000 কোটি টাকা পাচার করেছিলেন, এটা তো সুনির্দিষ্ট তথ্য। সেটার কি আপনি মানে হিসাবটা পাওয়া গেছে 2,000 কোটি টাকা কিভাবে কোথায় পাচার করেছেন, সেই হিসাবটা হ্যাঁ, তো পাওয়া যায় না, সেটা তো। হ্যাঁ, সেই অনুযায়ী তো মামলা হয়েছে, সেটা মামলা চলতে দেন, মামলা প্রমাণ হোক। জি, এখনো আবার মামলা হচ্ছে, মানে উপদেষ্টাদের নামে এখনো মামলা হচ্ছে। এখন আমি যেটা আপনার সঙ্গে দ্বিমত করছি, আমার দ্বিমত করার জায়গাটা যে উপদেষ্টারা মামলা করে দুর্নীতি করেছেন কি করেন নাই, সেই রেসপন্সিবিলিটি আমি নিচ্ছি না। কিন্তু বিগত 16 বছর যেভাবে প্রমাণিত দুর্নীতি হয়েছে, আমি এখন পর্যন্ত আমাদের এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেখি নাই। একটিও সুনির্দিষ্ট অভিযোগ নাই যে সে এত, যেমন যে পত্রিকা লিখেছে 12,000 কোটি টাকা পাচার করেছে, সেই পত্রিকা 1 টাকারও তথ্য দিতে পারেনি। পিকে হালদারের বিরুদ্ধে 10,000 কোটি টাকার অভিযোগ ছিল, 3,500 কোটি টাকা পর্যন্ত সুনির্দিষ্ট কাগজপত্র আছে, তার নামে মামলা হয়েছে। এরকম একটি ঘটনাও এই সময়ে নাই। মামলা তো হতেই পারে,
একটা বিশেষ গোষ্ঠী করতে পারে, অন্য কেউ করতে পারে। দুদকে কালকে আমার নামে অভিযোগ জমা করতে পারে, দুদক তদন্ত করতে পারে। এখন আমার নামে কেউ যদি গিয়ে অভিযোগ জমা দেয়, আমি তো তাকে ঠেকাতে পারবো না, সরকার তাকে দায়িত্বও হবে না তাকে ঠেকানোর। তার যদি অভিযোগ থাকে সে অভিযোগ জমা দিবে। সুতরাং অভিযোগ থাকলো বা থাকলো আর দুর্নীতি আগের সঙ্গে আপনি যদি তুলনা করতে যান, তাহলে আমার ধারণা যে এই জি উপদেষ্টার প্রতি আপনার সুবিচার করা হবে না। জি মানে সেটি আসলে প্রমাণিত হয়ে আসা পর্যন্ত সেটি খুব না, প্রমাণিত হয়ে আসা পর্যন্ত না, অভিযোগটা সুনির্দিষ্ট হতে হবে। যেমন ধরেন পিআইবির বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে কালের কণ্ঠ, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের বিরুদ্ধে। ফারুক ওয়াসিফের বিরুদ্ধে, ফারুক ওয়াসিফের বিরুদ্ধে কাগজের তথ্য প্রমাণ দিয়েছে কালের কণ্ঠ। আর একই সঙ্গে ফারুক ওয়াসিফ বলেছে যে যে কাগজের তথ্য প্রমাণ দিয়েছে ওইগুলো ভুয়া কাগজ, ওই রকম একটা কাগজ তৈরি হয়েছিল, কিন্তু ওই কাগজ অনুযায়ী টাকা পয়সা আমি খরচ করি নাই। দুইজনের দুই রকমের বক্তব্য। তাহলে এই জায়গাতে কালের কণ্ঠের অভিযোগ সুনির্দিষ্ট, ফারুক ওয়াসিফের বক্তব্য সুনির্দিষ্ট। এখন এটা প্রমাণের ব্যাপার যে ফারুক ওয়াসিফ যেটা বলছে সেটা সত্যি নাকি কালের কণ্ঠ যেটা বলছে সেটা সত্যি। জি ঠিক আছে। এখন ধরেন আপনি আসিফ নজরুলের বিরুদ্ধে একটা অভিযোগ আনবেন 12,000 কোটি টাকা, তো এটা তো আপনার মিনিমাম একটা জিনিস বলতে হবে যে এটা হুন্ডি করেছেন, এটা তিনি ব্যাংকের মাধ্যমে পাচার করেছেন, এটা তিনি অমুক ভাবে পাচার করেছেন। তাহলে আসিফ নজরুল আমেরিকায় বাড়ি কিনেছেন বলা হচ্ছে। আমেরিকায় আপনি যদি একটা বাড়ি কিনেন এবং আমি যদি অনুসন্ধান করি, আপনার বাড়িটি বের করে ফেলা খুবই সহজ একটা কাজ। কার নামে বাড়িটি আছে? আপনার নামে আছে, আপনার সন্তানের নামে আছে, আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ডের নামে আছে, আপনার বোনের নামে আছে, আপনার মার নামে আছে, যে কোনো জায়গায় বের করে ফেলা সম্ভব। তো গণমাধ্যমের দায়িত্ব ছিল আসিফ নজরুলের আমেরিকায় বাড়ি আছে, ওই বাড়ির সুনির্দিষ্ট তথ্য দেওয়া। যেমন তাকসিমে খান, ওই যে ওয়াসার এমডি ছিল, তার নামে বাড়ি আছে, সেই বাড়ির ঠিকানাও আছে। এই যে কয়েকদিন আগে যে আরেকজনের বের হলো না কানাডাতে, আরেকজনের বাড়ি, ওয়াসার কি ভারপ্রাপ্ত এমডি না কি ছিলেন, তার নামে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে যে এই নামে তার স্ত্রীর নামে বাড়ি আছে। আওয়ামী লীগের এমপি শিমুলের স্ত্রীর নামে কানাডাতে বাড়ি আছে, সেটা সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। সব তথ্য পাওয়া যাবে এটা আমি মনে করি না। ঠিক আছে, আপনার 12,000 কোটি টাকার তথ্য দেওয়ার দরকার নেই। আপনি যে বললেন আমেরিকাতে বাড়ি আছে, অন্তত বাড়ির একটা তথ্য দেন, তার নামে আছে, তার স্ত্রীর নামে আছে, তাহলেও এটার একটা গ্রহণযোগ্যতা পাওয়া যেত, একটা ভিত্তি পাওয়া এখন যেত। দেখা যাক এই তদন্তটা আসলে কতদূর যায়। অনেক অভিযোগ আসছে, বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, এরকম নানান অভিযোগও আসছে। সেগুলোও আসলে শুধু অভিযোগ নাকি মুখরোচক অভিযোগ, নাকি সেটারও কোনো ভিত্তি আছে, সেটিও আসলে তদন্ত খুব অল্প কিছুতেই আসলে আমরা